উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভাব তরঙ্গ। লিখেছেন বেলা শেখ, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 4। ভোরবেলায় মিষ্টি ঘুম ছুটে গেল। সচরাচর বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে, কিন্তু আজ তেমনটা হলো না, বরঞ্চ মিষ্টি হাসিরা তোলা দিল। ঘুম ছুটলেও অরুণা বিছানায় ছাড়ল না। বাবার একটা হাত তাকে জড়িয়ে রেখেছে। সে কিছুক্ষণ পড়ে রইল, একটু একটু হাঁসফাঁস করলো, কিন্তু বাবার হাতটা আলগোছে সরিয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে বাবা উঠে পড়েছে। সেই ভাব জমানোর চেষ্টা করলো। গুড মর্নিং আপু। অরুণ সরকার ছেলের দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমার সাথে অফিসে যাবে তুমি। অরুণা বিস্ময় প্রকাশ করে বলল, আপু, আমি এখনো গ্র্যাজুয়েট হইনি। হবেও না, তোমার পড়ালেখার চার্জটি গ্র্যাজুয়েশন করা তোমার কপালে লেখা নেই। অরুণ বিছানা ছাড়তে ছাড়তে ছেলের গুণ গায়। অনুরাগ মুখ কালো করে বলল, তোমার মেয়ের মতো টপনা করতে পারলেও 5 নাম্বার আনতে পারি, আর গ্র্যাজুয়েট আমি হয়েই ছাড়বো। সে দেখা যাবে। আজ অফিসে যাচ্ছ তুমি, আর কোনো কথা নয়। অরুণা বিরোধিতা করার জন্য হা করেছিল। অরুণ নিষেধাজ্ঞা আরোপ করে উঠে এসে ছেলে কাজ চাপড়ে বলে, আগে হোক বা পরে, আমার ব্যবসা তোমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নিজ হাতে তোমাকে সব শিখাতে চাইছি। আমি আজ আছি, কালকে নাও থাকতে পারি। আমার অবর্তমানে তোমাকে পেরেশানিতে পড়তে না হয়, তাই সব শিখে নাও কলিজা। অরুণাবের গম্ভীর মুখটা বানিয়ে বলে, তুমি আজ আছো কাল নেই মানে কি আপু? আমি বলেছি না, এসব আজে বাজে কথা বলবে না। আমার কাছে তুমি সবসময় আছো। অরুণ স্নান হেসে কাজ চাপড়ে দিল, অফিসের জন্য রেডি হও। আমি বললাম তো যাব না। কেন? অরুণাব কাঁধ থেকে বাবার হাতটা নামিয়ে বলল, চাচিমণি বলল তুমি নাকি অফিসের সব শেয়ার আমার নামে করে দিয়েছো। কেন আব্বু? ওলাভ ভাবনা আম্মুর ভাগের অংশ কই তুমি জানো? এই নিয়ে চাচি আমার সাথে কেমন বিহেভ করেছে। তার কথার দ্বারা মনে হচ্ছিল আমি জোর করে সব আমার নামে করে নিয়েছি, অথচ আমি কিছুই জানতাম না যদি চাচিমণি না বলতো। অরুণ সরকারের গাম্ভীর্যে আঁকা কপালে গাঢ় ভাঁজ। অরুণাব আবারও বলল, আপু, এটা তো ঠিক নয়, তাই না? আজ চাচিমণি বলেছে, কাল সবাই বলবে তুমি আমার কথা ভাবলে, অথচ আম্মু ভাবনা আর ওলাপের কথা ভাবনি। ওরা যখন জানতে পারবে কি ভাববে। কাজটা মোটেও ঠিক করনি। তোমার আম্মু জানে। আর হ্যাঁ, আমি তোমার কথা ভেবেছি। আর তোমার আপু, আম্মু আর ভাই বোনদের কথা তুমি ভাববে। আমি শুধু অফিসের শেয়ার না, সবার দায়িত্ব তোমাকেই দিয়ে যাব, আর তুমি তাদের দায়িত্ব পালন করবে। বাড়ির বড় ছেলে তুমি, অনেক দায়িত্ব তোমার কাঁধে। 420 স্বভাব তোমাকে মানাই না, ওলাফকে মানাবে। অরুণ স্বাভাবিকভাবে প্রত্যুত্তর করল। অরুণাপ নাক মুখ কুঁচকে নিয়ে বলল, আমি যদি সব সহায় সম্পত্তি একই ভোগ করতে চাই? অরুণ হাসলো, শুধু কিছু বলল না। অরুণাপ জোর গলায় বলল, তুমি খুব চালাক আপু। আমি পারবো না কারো দায়িত্ব পালন করতে। আমি মোটেও এখনো ছোট, আমাকে এসব বাঁধবে না মোটেও। অরুণ হাসতে হাসতে ঘর ছাড়ছে। অরুণাভ ধপাস করে বিছানায় পড়ে, গাল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। চা খেতে গিয়ে যে জিভ পুড়িয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে, সেই নাকি পুরো বাড়ির দায়িত্ব পালন করবে। হাউ ফানি। বোর বাবা, এই নাও তোমার সব স্যুট। দর্জি মাত্রই দিয়ে গেল। অ্যাভারি কাকার হাত থেকে ব্যাগগুলো নাই অরুণাভ। ব্যাগে নতুন সেলাই করা ফর্মাল ড্রেস, নিশ্চয়ই আপুর কাজ, সব বন্দোবস্ত করেই রেখেছে। সে ব্যাগগুলো বিছানায় রেখে ডাকলো, কাকা একটু দাঁড়াও তো। অ্যাভারি দাঁড়াই, কিছু বলবে ভোর বাবা? অরুণাভ এগিয়ে আসে, আভারি মুখোমুখি হয়ে দাঁড়ায়। ছোটবেলায় মোটা গাছের কাকার শিকল ভরিতে মাথা টেকাতে তার, এখন টাক মাথা দেখতে পাই। অরুণাভ বলল, আমি আসার পর থেকেই খেয়াল করেছি মিনুখালা আমার সাথে কথা বলছেন না। এমনকি আমি উপস্থিত থাকলে কেমন গা লুকিয়ে চলে। নয়নকেও দেখতে পারে, যার পাওয়া যায় না। তুমিও কেমন অদ্ভুত বিহেভ করছো। আচ্ছা, আমি কি কিছু ভুল করেছি? আভারি নজর লুকায়, ইনিমিনি সুরে বলে, তুমি কি কইতাছো বুঝতে পারতাছি না ভোর বাবা। আভারি কাকা। অরুণাবের কাঁচা গম্ভীর গুরুগম্ভীর ডাকে আবারই নতমুখে বলে, ওরে তো সিনই, বেডি 100-র বেশি বোঝে। তুমি কি নয়নের ছোট লোকই কইছিলে, তাই গোসা করছে। অরুণাব আশ্চর্যের সাথে বলে, আমি কখন নয়নকে ছোট লোক বললাম? কি বলেছে তোমাকে? আমি কি বলতে পারি এই কথা? আবারই কাঁচু কাঁচু মুখে বলে, তুমি কইছিলে নয়ন তো মিছে কথা কর্ণের সেরা না। অরুণাব ধমকায়। আবারই কাকার কণ্ঠের তীব্রতা তাকে বাধিত করে। বোঝা যাচ্ছে তার প্রতি মিনুখালা আর আবারই কাকার বিশ্বাস কতটা ঠুনকো। ডাকো তোমার ছেলেকে, আমিও শুনি। আমি কখন বললাম এই কথা? আবারই ঘাবড়ালো, থাক না এসব কথা। আমি বা নয়ন কিছু মনে নেই নাই। নয়নের মায়ে একটুখানি গোসা করছে, তুমি আর খাইটো না ভোর বাবা। আমি মিনুর হয়ে মাপ চাইতাছি, আর ওরে কইয়া দিমুনে তোমার লোকে ভাড়া করে কথা কইতে। থাক, কাউকে কিছুই বলতে হবে না, আমি ঘাটবো না। শুধু এতটুকু বলো, আমি কখন বলেছি এ কথা? তুমি খেলতে যাওয়ানোর আগের দিন রূপ বাবা আর নয়নরে নিয়ে শপিং করতে গেছিলে যে,
দামি জুতার দিকে চোখ পড়ছিল ওই সেরার। দাম জিগাইলে তুমি কইলে 12,000। তখন কইছিল মনে পড়ছে। আবারই কাকা সহজ সরল, তাকে চেপে ধরলেই সব বেরিয়ে আসে। অরুণাবের মনে পড়ে সবই। পরেরটুকু শোনালো নিজেই। আমি বলেছি পরেরটুকু, তোমার ছেলে পছন্দ হয়েছিল স্নিকার্স জোড়া, বারংবার হাতে নিয়ে দেখেছিল। আমি খেয়াল করেছিলাম, ওকে বলেছিলাম পছন্দ হয়েছে কিনা, ও মানা করে। সিম স্নিকার্স আমার কাছেই ছিল, একেবারে নতুন, 2-3 বার পরেছিলাম শুধু। এখন সাইজে ছোট হওয়ায় পরতে পারি না, তাই ওকে বলেছিলাম আমার জোড়াই নিস। ও মানা করেছিল 12বারই। আমি বললাম আমার বাবাহিত বলে নিতে চাইছিস না, তাই ওটাই কিনে দিতে চেয়েছিলাম। ও তাও মানা করেছিল। তখন ধুমকে বলেছিলাম ছোট মানুষ ছোট মানুষের মতোই থাক, বড়দের কথা না শুনলে থাপড়ে কানে তালা ঝুলিয়ে দেব। ও তাও নিল না। আমি রাগ করে আর কথাই বলিনি, ব্যাস এতটুকুন। অরুণাভ থামল। খুব দ্রুত তার বিড়াল চোখে শিশিরকণা জমতে শুরু করে দিয়েছে। আমারই কাকা এখনো নজর লোকানোয় ব্যস্ত। অরুণাভ মুচকি হাসি ফুটিয়ে বলল, ওরা সবাই ভাইটাকে আমাকে, বড় ভাই আমি ওদের। সেই সুবাদে বলেছিলাম ছোট মানুষ, কিন্তু তোমার ছেলে তো উল্টে বুঝে মিনু খালার কাছে আমাকে কেলেঙ্কারি করে দিল। যাই হোক, কোনো ব্যাপার না, তুমি আসতে পারো এখন। আবারই কিছু সময় দাঁড়িয়ে রইল, কিছু বলতে চাইলেও বলতে পারল না। একটু পরে কোটি কোটি পায়ে চলে গেল। অরুণাভ বৃদ্ধাঙ্কুলে জামাইত শিশুর বিন্দু অতি সতর্পণে মুছে নেয়। আশ্চর্য সে বাকি পুরুষদের মতো চোখের জল কেন লুকিয়ে রাখতে জানে না। দুহাতে সমান তালে কসলায় পত্র লেখা, তার বোধ অভ্যাস এটা। ভয় কিংবা অস্বস্তিতে পড়লেই হাত দুটো কেমন অসাড় হয়ে আসতে চায়। সে শুক্র টোক গেলে দরজায় টোকা দিল। ভেতর থেকে সাড়া পেতে দরজা ঠেলে প্রবেশ করে সে। ঘরে থমথমে মুখে বসে আছে পত্রলেখার একমাত্র মামা রাফসান চৌধুরী। পত্র, এখানে বস। মামার দেখানো জায়গাটিতেই পত্রলেখা বসে। সে বরাবরই বাধ্য মেয়ে। মামার চোখে চোখ পড়তেই পত্রলেখার মাথা নুইয়ে যায়। চোখ পিটপিট করে আশেপাশে মামিকে খোঁজে। এর মাঝে ওয়াশরুম থেকে মামি শায়লা বেগমকে বেরিয়ে আসতে দেখা গেল। ঘরে পত্রলেখার উপস্থিতি নজরে আসতেই বলেন, চায়ের কাপে চোখ পড়ছে না যে, খালি হাতে এসেছিস? পত্রলেখা চলে গেল চা আনতে। রাফসান চৌধুরী স্ত্রীর দিকে শক্ত চোখে চায়। শায়লা বেগম বিরক্তি মুখে বললেন, বাকি মাফিদের মতো বাড়ির কাজ করাই না। চায়ের হাত ভালো, তাই একটু চা খাই ওর হাতের। রাফসান চৌধুরী কিছু বললেন না। শায়লা পত্রলেখাকে পছন্দ করে না, ঠিক, কিন্তু কখনোই পত্রলেখার উপরে জুলুম করতে তার চোখে পড়েনি। কটূক্তি বা ঠেস দিয়ে কথা বলতেও কখনো শোনেনি। আবার কখনোই পত্রলেখার সাথে দুটো মিষ্টি কথা বলতেও দেখা যায়নি তাকে। তার স্বামী যে পত্রলেখার ভরণ পোষণের করেছে, এ নিয়েও বাকবিতণ্ডা হয়নি। সর্বোপরি পত্রলেখার সাথে তার ভালো কিংবা মন্দ কোনো সম্পর্কই করে ওঠেনি। তিনি স্ত্রীকে বসতে ইশারা করে বললেন, কিভাবে বলবো বুঝতে পারছি না শায়লা। শায়লা বেগম হামি তুলে বললেন, সে তুমি জানো, আমার কোনো দিকেই প্রবলেম নেই। রবিন পত্রলেখাকে বিয়ে করলেও না, তুমি পত্রলেখাকে বাড়ি থেকে বের করলেও না। রাফসান চৌধুরী দ্বিধায় ভুগছেন। রবিনের সাথে বাকপ্রতিবন্ধী পত্রলেখাকে কখনোই বানাতে পারবেন না। এমনিতেই তার ভরণ পোষণটুকুই গলা কাটা হয়ে আছে। এখন ছেলে আরেক সুর গাইছেন। রবিনকে বোঝানো যাবে, কিন্তু তার জন্য পত্রলেখাকে দূরে সরাতে হবে। তিনি মনে মনে জল্পনা কষেন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে পত্রলেখা টি টেবিলে রেখে মামা ও মামির হাতে চায়ের কাপ তুলে দেয়। রাফসান চৌধুরী পত্রলেখার দিকে দৃষ্টি অনড় রেখে চায়ের কাপে চুমুক বসায়। দাঁড়িয়ে আছিস কেন, বস। পত্রলেখা টে জড়িয়ে ধরে মাথা নাড়ল। রাফসান শুধু চায়ের প্রশংসাই করল, একতরফা একটু খুচরো আলাপ চালালেন। বোবার সাথে আবার আলাপ চালিতা ঠোঁট পাকিয়ে হাসলেন। শূন্য চায়ের কাপ রেখে সরাসরি বললেন, পত্র তোর বাপ মরল তখন তুই 3.5 বছরের হবি। তোর দাদা দাদি আগে হাত কটিয়ে নিলেন, তুই তোর মা আমার ঘরে এসে পড়লি। তোর মায়ের বিয়ে দিলাম সে বছরই, কথা ছিল করিম তোকেও মেনে নিবে। বিয়ের দিন নিরালায় বলা হলো, এখন না, 2-3 মাস পর তোকে নিয়ে যাবে। এতদিন আমি দেখভাল করলাম 1 যুগের বেশি সময় ধরে। আমি বুঝি না বাপু, করিম তোকে নিতে চায় না, নাকি তোর মাই চায় না তুই ওর সুখের সংসারে অশান্তির সৃষ্টি কর। যাই হোক, অনেক সহ্য করেছি মা, এখন আবার সহ্য সীমার বাহিরে। আমি অতটাও ভালো মানুষ নই যে এক বোবাকে ছেলের বউ বানিয়ে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেব। আমি খুবই দুঃখিত এইভাবে মুখের উপর বলার জন্য, কিন্তু আমার কিছু করার নেই। পত্রলেখা ট্রেটা বুকে জড়িয়ে শান্ত চোখে তাকিয়ে প্রতিবারের মতোই তার চাহনি প্রতিক্রিয়াবিহীন। শায়লা বেগম চেয়ার শেষ চুমুক বসিয়ে পত্রলেখাকে বললেন, তোমার মামার কথার সর্মর্ম তুমি এই ব্যাগপত্র বেঁধে কেটে পড়ো। বলতে বলতে শায়লা বেগম হাসিতে ফেটে পড়লেন। তার হেতুবিহীন হাসির মানে পত্রলেখা বুঝল না। সে ফ্যালফ্যাল করে চেয়ে রইল শুধু। রাফসান চৌধুরী ওয়ালেট থেকে 1000 টাকা দুটো নোট বের করে টি টেবিলে রাখলেন। ড্রাইভার রেখে আসবে তোকে, আমি পপির সাথে কথা বলে নেব, তোর কোনো চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, রবিন বা মাকে এই বিষয়ে কিছুই জানাবি না। পত্রলেখা মাথা কাত করে সম্মতি দিল।
একটু কাপ আর টাকা নিয়ে বেরিয়ে আসে। টাকা সহ ট্রে কাচের মেয়ের হাতে ধরিয়ে এসে লাগেজ গুছিয়ে নিল। চোখে মুখে তার মাত্রাতিরিক্ত উদাসীন ভাব। তবে এর ফাঁকেই আলোয় পদ্মপুকুরে জল চলচল করে ওঠে। পত্রলেখার কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। কারো মুখোমুখিও পড়তে হয় না। ড্রাইভার এগিয়ে এসে লাগেজ ব্যাগ ডিকিতে তুলে পত্রলেখাকে নিয়ে বের হয়। পত্রলেখা পিছু ফিরে দেখে বাড়িটি। বুঝ হওয়ার পর থেকে এখানেই তার বসবাস। হুট করে মামার নিষেধাজ্ঞায় বাড়ি ছাড়তে হচ্ছে। কারণটাও তার ভালো মতন জানা। রবিন ভাই গত রাতেই ভালোবাসা প্রকাশ করেছিল, আর সকালবেলা তাকে নির্বাসনে পাঠানো হলো। তার দুঃখ হচ্ছে না যে বাড়িটা ছেড়েছে সেটা তার বাড়ি না, আবার যে বাড়িতে যাওয়ার জন্য বেরোচ্ছে সেটাও তার বাড়ি হবে না। তবে সে খানিকটা ভীতি সম্রস্ত হয়ে আছে। নতুন বাড়ির পরিবেশ কেমন হবে সে নীরবে নিভৃতে মানিয়ে নিতে পারবে তো? উইন্ডো স্ক্রিনে মাথা টেকিয়ে ভেবে যায় পত্রলেখা। নোটবুক বের করে গোটা গোটা অক্ষরে লিখে, এই দক্ষিণা হাওয়ায় তোমার ছোঁয়ায় হাজারো পত্রবৃন্ত বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে ভূমিতে পতিত হয়। অতঃপর তারা ছাই নয়, নয়তো মিশে যায় মাটির বুকে। গুরুত্বহীন এক পত্রকে কবে জমিনে ফেলতে সক্ষম হবে? আমিও ঝরে যেতে চাই, চাই মাটির বুকে চিরতরে মিশে যেতে। এর যতটা যে পহরানের সহে না আর। পত্রলেখা দীর্ঘশ্বাস ফেলে আবারও উইন্ডো স্ক্রিনে মাথা নোয়। আসবেক ব্রেক কষায় মাথায় আঘাত পায়। অদ্ভুত গো শব্দে গঙ্গিয়ে উঠে পত্রলেখা। বাহ্যিক ক্ষতে নাকি অন্তঃস্থলের পীড়ায়? পত্রমা ব্যথা পেয়েছ? ড্রাইভারের সহানুভূতি কণ্ঠে পত্রলেখার কান্নার উদ্রেক বাড়ে। ড্রাইভার ঘাবড়ালো। আমার দোষ নেই, সামনের গাড়িওয়ালার দোষ। দাঁড়াও, আমি দেখছি। শালার গাল লাল না করেছি তো আমার নাম রহমত আলী না। তুমি কিন্তু গাড়ি থেকে বাড়াইও না। ড্রাইভার বেরিয়ে গেল। পত্রলেখার কান্নার বেগ বাড়ে। কপাল ছেড়ে দুহাতে মুখ ডেকে ডুকরে ডুকরে কাঁদে। পাতলা দেহখানি সমান তালে কেঁপে ওঠে। সামান্য আঁচড়েই এতটা ক্ষত। বাইরে গন্ডগোলের আওয়াজ কানে ঠেকালো। লোকজন জমেছে বেশ। পত্রলেখা ওনার কাল মুছে ড্রাইভারের নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি থেকে বেরিয়ে আসে। ড্রাইভারের কলার চেপে এক যুবক নিজ বেগতিক রাগ জাহির করেছে। পত্রলেখা চেনে সেই যুবককে। এগিয়ে গিয়ে যুবকের হাতে হাত ধরে বাধা দেয়। অরুণা পত্রলেখাকে দেখে কিঞ্চিত অবাক হয়। রাগটা একটু কমলো বই কি। ভ্রু কুচকে শোধালো, তুমি এখানে কি করছো? এই হাতারাম পরিচিত তোমার? হাতে তার এখনো অজ্ঞাত ব্যক্তির কলার চেপে ধরে রেখেছে। পত্রলেখা অরুণাবের হাত ঠেলে দেয়। ওপর নিচ মাথা নেড়ে ইশারায় কিছু বলে। অরুণাব তা বুঝতে পারল না, তবে ড্রাইভারের কলার ছেড়ে দেশ পড়া কণ্ঠে বলল, গাছাকে গাড়ি চালাবেন না। নিজে ট্রাফিক রুলস ব্রেক করেছেন, অপরন্ত অন্যের উপরে দোষ চাপিয়ে গালিগালাজ করছেন। এই মেয়ের জন্য বেঁচে গেলেন, নয়তো তোমার আমার আপুকে কটূক্তি করে চিপাটাই ছিঁড়ে নিতাম। বয়স টয়স কিছু দেখতাম না। ড্রাইভারের চোখ মুখ রাগে অপমানে লাল হয়ে গেছে। ছেলের বয়সী যুবকের হাতে অপদস্থ হয়ে লজ্জায় মাথা হেঁটে চলে যায়। তার ভুল ছিল, তার চেয়ে বড় ভুল ছিল ভুলটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, যার ফল সে পেল। পত্রলেখা চোখ পিটপিট করে এক কান ধরে নীরবে ক্ষমা চাইল। ওকে চিনো তুমি? অরুণাব তাৎক্ষণিকই বাবার প্রশ্নের জবাব দিতে পারল না। পেছন ফিরে আহত মাথা দোলালো শুধু। অরুণ সরকার পত্রলেখা থেকে দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকালেন। পত্রলেখা অরুণ সরকারকে প্রথমবার খেয়াল করল। গন্ডগোলের সময় এই ভদ্রলোকটাই রাগী প্রাণীটিকে আটকাচ্ছিল, এখন হাত ধরে রেখেছে। হঠাৎ পত্রলেখা অরুণ সরকারের চোখাচোখি হয়। পত্রলেখা এখনও কান ধরে রেখেছে, চোখ পিটপিট করে ঘুমার আর্জি জানাচ্ছে। অরুণ সরকার তাকে উপেক্ষা করে ড্রাইভারকে বলল, এভাবে গাড়ি ওভারটেক করলে কোনদিন নিজেই ওভারটেক করে উপরে চলে যান। ড্রাইভিং লাইসেন্স হারাতে না চাইলে বি কেয়ারফুল। আপু, উই আর গেটিং লেট, জাস্ট টেক অফ। অরুণাব মাথা নেড়ে সম্মতি দেয়। ছেলের হাতে টান পড়ে গাড়িতে বসতেই তবেই ক্ষান্ত হয় অরুণ। এই ছেলের রগে রগে এত রাগ কোত্থেকে এসেছে? শাসা করে ছুটে যায় বিলাসবহুল গাড়িটি। যতক্ষণ দেখা যায় পত্রলেখার চেয়ে দেখে গাড়িটি। বুকে অভিমানেরা কুণ্ডলি পাকায়। চলে গেল কিছুই না বলেই। সে তো বলতে অপরাগ, কিন্তু ওই মানব তো কিছু বলতে পারত। অরুণাবের গম্ভীর চোখে মুখে রাগের ছটটা। ফর্সা মুখে রাগে অবক্ত হয়ে আছে। কপালের নিচে কোচায় শিরা অবছিরা জাগ্রত। অরুণ আর চোখে ছেলেকে দেখে, কাঁধে হাত রেখে শান্ত হতে সময় দেয়। মেয়েটা কে ছিল? পরিচিতি? কেমন পরিচিত? অরুণাব বাবার দিকে তাকালো। অরুণ সামনে দৃষ্টি সজাগ রেখে আবারও প্রশ্ন করলো, তোমার এক্স গার্লফ্রেন্ড রামিসা? অরুণাব নাক মুখ কুচকে নিয়ে বলল, রামিসা আমার গার্লফ্রেন্ড ছিলই না, এক্স গার্লফ্রেন্ড কিভাবে হবে? তার মানে রামিসাই ওটা। যাই হোক, মেয়েটা কিন্তু সুইট ছিল। ব্রেকআপ কেন করেছিলে? অরুণাব বিরক্তি মুখে বলল, এসব আলতু ফালতু নিউজ কোত্থেকে পাও? অরুণ মুচকি হাসলো। অরুণাব হতাশ হয়ে বলল, রামিসার সাথে কিছুই ছিল না আমার। রামিসা তপন স্যারের মেয়ে। তপন স্যার বলেছিলেন ক্লাসে যা করিয়েছি তার মধ্যেই পেপার বানাবে, ফেল করলে ন্যাড়া করে ছাড়বে। আমাদের জুনিয়র ছিল রামিসা।
তাই 2 দিন খাতির জমিয়েছিলাম। মেয়েটা বোকাশোকা প্রশ্ন এনে দিয়েছিল। তারপরেই না ফিজিক্সে পাস করলাম। আইডিয়া কিন্তু টুটুলের ছিল। অরুণাভ শেষে এসে বন্ধুর ঘাড়ে দোষ চাপাই। অরুণ এতক্ষণে কথা বলার ভাষা হারিয়ে ফেলে দাঁত কটমট করে বলে, বাহ, গর্বে আমার ছাতি কয়েক ফুট চওড়া হয়ে গেল। অরুণাভ মুখ লুকিয়ে উইন্ডো স্ক্রিনে ধ্যান দেয়। এতটুকুতেই দাঁত কটমট করেছে। তার স্কুলের বিস্তারিত পাঠ করলে সরকার সাহেব চৈতন্য হারাবেন। সাহেবের নজর বাঁচিয়ে কত কাহিনী রচনা করা হয়ে গিয়েছে। তোমার বায়োলজিক্যাল প্যারেন্টস নানুমা নানু হলেও তুমি তোমার খালাখালুর ফ্যামিলিতে বড় হয়েছ। তারা তোমাকে অ্যাডপ্ট করেছিলেন। আচ্ছা, তোমার কেমন লেগেছিল যখন তুমি জানতে পারলে যাতে তুমি বাবা মা জানো তারা তোমার বাবা মা নয়, বরং তোমার খালাখালু? আবার যাতে তুমি খালাখালু ডেকেছো তারাই তোমার বাবা মা। পাতা স্নান হাসলো, কিছু বলল না। অরুণিতাও দ্বিতীয়বার প্রশ্ন করলো না। মা কেন নানু বাড়ি যায় না সেই রহস্য উদ্ঘাটন করা গেল। মাম্মাম, ক্যান আই আস্কড অ্যানাদার কোশ্চেন? পাতা মেয়ের মাথায় তেল ঘষে বিরক্তি মুখে বলল, কোথায় কোথায় ইংরেজি ছাড়বি না। অরুণিতা গার বাঁকিয়ে মাকে দেখে নিল এক পল। পাতা তার গাম্ভীর চাহনিতে হাসে, গাল চেপে বলে, 9 মাস পেটে ধরলাম আমি, অথচ বাপের মতো স্বভাব পেলি। একটুও রসকস নেই। আমি কতটা শোয়ে তোর বাপের সংসার করছি, আর তুই তোর বাপের এক কাঠি উপরে। তুই মেয়ে যার কপালে আছিস তার মতো হতভাগা পৃথিবীতে দুটো নেই। আহারে বেচারা। অরুণিতা ঠোঁট উল্টে বিরক্তি প্রকাশ করে বলল, আমি কিন্তু পাপাকে বলে দিব তুমি বিয়ের কথাবার্তা বলে আমাকে উল্টোপাল্টা উস্কানি দেওয়ার চেষ্টা করেছ। পাতা মেয়ের কথায় হেসে বলে, নিজে সযত্নে পোষা চড়ুই আমি অন্যের হাতে তুলে দেওয়া কতটা হৃদয় বিতারক তখন বুঝতে পারছি রে আম্মু। তোর বাবা তো এখনই কাঁদে, রোজ মনোজাতে বলে, আল্লাহ আমাকে কেন মেয়ে দিয়েছ যখন, তখন আমি বলে রেখেছি আমি তাকে অন্যের ঘরে পাঠাতে পারবো না। তাই নেকদিলের একটা ঘর জামাই পাঠিয়ে ধন্য করো। আমি প্রথম হাসতাম আর মনোজাত শুনে তার, কিন্তু এখন তোকে দেখলেই বুকের ভেতরে মোচড় দেয় রে আম্মু। ওহো, আমি তো জানতাম আমার মাম্মামের ধ্যানে কানে স্বর্ণের স্বপনে সর্বজুড়ে শুধু পাপাই ঘুরঘুর করে। এখন দেখছি মায়ের জন্য মেয়ের জন্য তার বুকের ভেতরে মোচড় দেয়। পাপা জানলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবে। অরুণিতা গম্ভীর মুখে বিড়বিড় করে বলে। শ্লেষাত্মক কথায় পাতা আঁতকে উঠল। এসব কেমন কথা অরু? মুখ আছে বলে যা কিছু বলবে? অরুণিতা হামি তুলে মায়ের করে মাথা রেখে কার্পেটের ওপরে শুয়ে পড়ল। গভীর গলায় আওড়ালো, আমি সিরিয়াস বলিনি, সরি। পাতার মনটা কু ডাকছে। এমনিতেই লোকটার শরীর ভালো যাচ্ছে না, প্রেশারটা কোনো মতেই কন্ট্রোলে আনা যাচ্ছে না। যাবে কিভাবে? নাইবাত নিয়ে লোকটার চিন্তায় রাতভর জেগে থাকে। অহেতুক চিন্তায় মগ্ন থাকা দীর্ঘশ্বাস ফেলে পাতা মেয়েটার মাথায় সরিয়ে উঠে দাঁড়াতে বলল, বিছানায় শুয়ে থাক, আমি ওলাফকে ধরে পেতে খাওয়াই। ছেলেটা একদম খেতে চায় না। অরুণিতা সিনা টান করে বসে থাকে। কোলে মাথা রেখেছিল, মিনিটও হয়নি। মুখটা থমথমে হয়ে আছে। মাকে থামিয়ে দেয় তাৎক্ষণিক। মাম্মাম, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তুমি কি শুনবে? শুনছি তো, বল, জলদি বল। পাতা দরজার দিকে যেতে যেতে বলল। অরুণিতা রাগঢাক না রেখে সরাসরি বলল, ব্রো তোমার আপন ছেলে না, তাই না মাম্মাম? ব্রো পাপার প্রথম স্ত্রীর ছেলে, তুমি তার সৎ মা। আমায় রাইট মাম্মাম? পাতার ঘরে চৌকাট পেরিয়েছে সত্য, মেয়ের কথায় পা দুটো আগায় না। মস্তিষ্ক জুড়ে একটাই শব্দ আলোড়ন করে, সৎ মা। শব্দটিকে পাতা খুব ভয় পায়। মেয়ে একথা কিভাবে জানলো জিজ্ঞেস করে না। পাতা শুকনো ঢোক গেলে মেয়ের উদ্দেশ্যে কিছু শুনিয়ে চলে যায় নিজ কাছে। অপমানে অরুণিতার মুখটা আরো থমথমে হয়ে আসে। স্টাডি রুমে প্রহর একাকে বসেছিল। আরিয়ান সরকার গুনগুনিয়ে স্টাডি রুমে প্রবেশ করলো। ভাতিজাকে দেখে একগাল হেসে বলল, ওলাফ যে, একা বসে আছিস কেন? চাচু আপুর মতো তুমিও চশমা কেন নিচ্ছ না? প্রহর অত্যন্ত বিনয়ী বলল। আরিয়ানা হেসে ভাতিজাকে বগল দাবা করে টেবিলের উপরে বসিয়ে নিচে কাউচে এলিয়ে দেয়। বলে, আমি কি তোর পাপার মতো কানা নাকি যে চশমা পরবো? কানাই তো, আমি কানা। হ্যাঁ, এখানে যে একটা ক্যাট বসে আছে, তুমি তো সেটা দেখতেই পাচ্ছ না। প্রহর মেঝেতে হাত পা ছড়িয়ে বসে থাকা অ্যানাকে দেখায়। অ্যানা মিউ করে নিজ উপস্থিতি জানান দিল। আরিয়ান শুশু করে তাড়িয়ে দেয়। তবে খাটতারা অ্যানা পূর্বের মতো শরীর ছেড়ে গড়গড়িয়ে খায়। আরিয়ান তার লেজে পাড়া দিয়ে বলে, উলাফ, আমি তো ক্যাটটাকে দেখতে পাচ্ছি। তাহলে বলে কেন আমি একা বসে আছি? প্রহরের কথায় আরিয়ান আহম্মক বনে যায়। 2 হাত জোর করে অনুরোধ করে, মাফ কর, শরীরে এক ফোঁটাও এনার্জি নেই বাপ। প্রহর কিটমিটিয়ে হেসে বলল, তোমার যে মানি সে কথা ভুলেও যাও কেন? আরিয়ান চোখ ছোট ছোট বানালো। প্রহর পা ভাঁজ করে বাবু হয়ে বসে গালে হাত বুলিয়ে বলে, তোমার আমাকে বিয়ে করিয়ে তোমাদের জন্য মা আনছো না কেন? আরিয়ান মুচকি হেসে বলল, আগে বুড়ো বাপটাকে মুসলমানি করিয়ে দিব, তারপর বিয়ে করাবো। মুসলমানি কি চাচ্ছ?
আরিয়ান জানতো আমার ভয়ানক প্রশ্ন তার দিকে ছোড়া হবে। আফসোস হয় কেন আগ বাড়িয়ে কথা বলতে গেল। এই ছেলে একবার ধরলে নাস্তা মতো নাবুদ করেই ছাড়বে। সে হে হে করে বলল, মুসলমানই হলো ব্যাটা জাতের একটা সেরেমানি। তোমার যখন হবে তখন বুঝবে, আগেই বলা যাবে না, বলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। তুমি ব্যাটা ছেলে? আরিয়ান তাতে দাঁত চেপে রাখলো। আরেকটা জবাব দিলে সে নিজের নাম বদলে রাখবেন। তুমিও কি সেরেমনি পালন সেলিব্রেট করেছো? ও ব্যাটা ছেলে, কথা বলছো না কেন? আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, তোর মা ডাকছিল তোকে। যা যা, জলদি যা ওলা। আরিয়ান তাকে তাড়ানোর ফন্দি আটে। প্রহর গালে তর্জনী আঙ্গুল থেকে কিছু ভেবে নিয়ে বলে, চাচু তুমি কি গাছনি? আরিয়ান হতাশ হয়ে বলে, তুই গাছনি মুভি দেখেছিস? প্রহর ওপর নিচ মাথা নেড়ে সম্মতি দেয়। দেখেছি তো, সেও তোমার মতো সব ভুলে যায়। আরিয়ান একটা বই বের করে মুখের সামনে ধরে ভাতিজার থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। প্রহর কালে হাত দিয়ে বসে আছে, একটু পরপর চোরাচোখে দরজার দিকে তাকাই। পাতাকে দুধের গ্লাস হাতে আসতে দেখে সে লাফ দিয়ে নামে। চাচার আড়ালে নিজেকে লুকিয়ে নেয়। পাতা এসে প্রহরকে না পেরে আরিয়ানকে বলে, ভাইয়া ওলাফকে দেখেছেন? পেছন থেকে ভাতিজার ফিসফিস সুর আরিয়ানের মিটিমিটি হেসে বলে, না দেখিনি তো। সে আমার পেছনেই লুকিয়ে নেই। পাতা প্রহরকে দেখতে পাই, কাউচের পেছনে বসে দু হাতে মুখ ডেকে রেখেছে। পাতা দাঁত কটমট করে বলে, তারার বংশধর, এদিকে আয়। আরিয়ান তেলবেগুনে জ্বলে পড়ে ওঠে। এই আম পাতা চোরা খবরদার বংশ তুলে কথা বলবে না। 100 বার তুলব। আপনাদের রকে রকে রক্তকণিকার বদলে রাগ, স্বার্থপরতা আর ঘাড়তারামি মিশে আছে। একটা যদি ভালো বেরোতো। পাতার ঠাস দেখিয়ে গালাবাজি করে। আরিয়ান তেতে বলল, আমরা তো ভালো না, খারাপের এক্সের খারাপ। আমাদের ঘরে কেন এলে শুনি? আমি কি অন্তর্যামী নাকি? কিভাবে বুঝতাম আপনাদের বাইরে ফিটপাত, ভেতরে সদরঘাট? মুখে মতো ঝরে, অথচ অন্তরে বিষ। তোমার তো একটা ফেরেস্তা, পীরের ঘরে পীর সাহেবান। হ্যাঁ তাই, লজ্জা হওয়া উচিত। পাতা মুখ কষে। আরিয়ান দাঁত কটমট করে বলে, ভাই আসুক, তোমার এই দুঃসাহসের কথা তাকে বলছি আমি। কত বড় স্পর্ধা, তুমি বংশ তুলে কটুক্তি করো। দুপুটোর মেয়ে আবার বড় বড় কথা। আরিয়ান পাতাকে দমানোর চেষ্টা করে, পাতা দমে না, আরও জোরদার সুরে বলে, আপনার ভাইকে কে ভয় পাচ্ছে? আর দুপুটোর মেয়েকে চোখে চশমা লাগান, নিজে খাম্বা হলে অন্যকে 2 ফুটো লাগবে, কানা কোথাকার। তুমি আমাকে কানা বললে? তুমি হলো বিছুটি পাতা। পাতা কিছু বলতে নিয়েও থেমে গেল, কি মনে করে। এই সরকারদের কিভাবে শায়েস্তা করা হয় তার ভালো জানা আছে। সে তার কথা উপেক্ষা করে প্রহরকে বলল, অনেক হয়েছে বাচ্চামি, ভদ্র ছেলের মতো দুধটুকু খেয়ে নাও, না হলে একটা মারও মাটিতে পড়বে না। আরিয়ান সইতে পারল না উপেক্ষা। তাদের বংশের আরেক রোগ, তার প্রায়োরিটি চাই। একটু উপেক্ষিত হলেই তাদের ইহুতে লাগে। কি হলো, সত্যটা শুনে মুখে তালা লাগলো? তোমার নাম শুধু পাতা না রেখে বেজুটি পাতা রাখা উচিত ছিল। পাতা আবারও উপেক্ষা করে। প্রহরের সামনে দাঁড়িয়ে ধমকে বলে। প্রহর মুখ থেকে হাত সরিয়ে কাঁদো কাঁদো মুখে বলে, আমি দুধ খাই না। আমি দুধ খেতে ভালো লাগে না আমার। তুই খাবি, তোর 14 গোষ্ঠী শুদ্ধ খাবি। আবার 14 গোষ্ঠী টানছ? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, ভালো করে বুঝিয়েও তো খাওয়ানো যায় নাকি? আরিয়ান আবারও ফোড়ন কাটল। পাতা শব্দ করে টেবিলের উপরে গ্লাস রেখে চলে যায়। প্রহরের মুখটা কালো হয়ে গেল। আরিয়ান ভ্রু কুঁচকে বলল, আবার কি হলো? প্রহর গাল ফুলিয়ে বলল, মাম্মাম অ্যাংরিবার্ড হয়ে গেছে। তোর বাবা আসলে লাপার্ট হয়ে যাবে। এখন তুই বাপ দুধটুকু খেয়ে নে। প্রহর নাক কুচকে যায়। আরিয়ান হেসে নাক চেপে ধরল। প্রহর মিষ্টি হেসে গ্লাসটা চাচুর মুখে ধরে আরিয়ান হেসে দুধে আঙুল চুপিয়ে প্রহরের মুখে মুছে আঁকে। তারপর এক চুমুকে সাবার করে দুধ। বড়ভাবে কি হয়েছে তোমার? মুখটা থমথমে লাগছে। কিছু না। পাতা একটু হাসার চেষ্টা করে রুবি কাঁধে হাত রেখে বলল, ওর জোর কমেনি? জোর নেই রুবি আপু। তুমি চা খাবে? আমি নিজের জন্য বানাচ্ছি, তুমি খেলে তোমার জন্য আনছি। ভাবি আমি বানিয়ে আনছি, তুমি বসো। কোথাও যেও না, কথা আছে তোমার সাথে। রুবি নিজেই যায় চা বানাতে, চলে যায়। পাতা সোফায় কাজ ছেড়ে বসলো। রুবি 2 কাপ কফি নিয়ে ড্রয়িং রুমের দিকে আসলো। প্রহর 2 হাত মিলে বাধা দেয়। চাচিমণি, তুমি কি অ্যাংরি বার্ডকে দেখেছ? রুবি চোখ বড় বড় করে বলল, এভাবে কে ভূতের মতো উদয় হয়? একটুর জন্য ধাক্কা লাগেনি। কফি গরম ছিল তো, গায়ে পড়লে ফোসকা পড়তো। প্রহর উঁচু হয়ে কফির মুখ দেখে বলল, ওহো চাচিমণি, তুমি আগে বলো অ্যাংরি বার্ড কোথায়? অ্যাংরি বার্ডটা আবার কে? রুবি ভ্রু না চাই। প্রহর একটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, মামাম অ্যাংরি বার্ড হয়ে আছে, তুমি দেখেছো কি? দেখলে জলদি বলো। ও, ওই তো ড্রয়িং রুমে বসে আছে। প্রহর ট্যাং ট্যাং করে বাড়ির সামনে হাজির হয়। উপর ঠোঁটের উপরি সীমান্তে লেগে থাকা দুধের উচ্চিটাংশ দেখিয়ে বলে, আমি সবটুকু দুধ খেয়েছি মাম্মাম। তুমি আর অ্যাংরি বার্ড হয়ে থেকো না, আমার সুইট মাম্মাম হয়ে যাও।
প্লিজ মাম্মাম। পাতা স্মিথ এসে হাত বাড়াই। প্রহর সুর তুলে মাম্মামটাকে মায়ের বুকে মিশে গিয়েছে। রুবি কফির মুখ দেখিয়ে দিয়ে বলে, ওলাপটা পুরো তোমার উপরে গিয়েছে ভাবি। বাকি বাচ্চাদের নাকের টোকাই নোখরা নোখরা, শুধু হুকুম তালিম করতে জানে তারা। আনি, রূপ, ভোর, ওরু সবকটার পা ধোয়া পানি খাওয়াবা। তুমি না খাওয়াও, আমি খাওয়াবই। পাতা ছেলের কপালে চুমু দিয়ে বলে, দুধে ধোয়া তুলসী পাতাও না। এর সাথে কেউ ঘন্টাখানেক থাকুক আর অভিযোগ না দিক, তবে আমি মানব। বাচাল তো আছেই, সাথে এত পাকা পাকা কথা বলবে শুনে টাসকি না খেয়ে উপায় নেই। রুবি হাসল। জানো সেদিন কি বলেছে চাচিমণি? আমি সবার ছোট, আমার কোনো ছোট ভাই বোন নেই। তুমি আরেকটা বেবি আনো, আমি তাকে খুব আদর করব। শুনেছ পাকার কথা? সে কথা শুনে তোমার দেবর আমার পিছুয়েই পড়ে আছে। রুবির চোখে মুখে লজ্জা। আটা কফিতে ফু দিয়ে ছেলের মুখে ধরে বলে, তো প্ল্যানিং শুরু কেন করছো না আপু? আরেকটা সরকার আসলে মন্দ হয় না। তুমিও না ভাবি বুড়ো বয়সে এসে? না না, অসম্ভব। রুবি হাসে। এবার পাতা নড়ে চড়ে বসলো। রুবি আপু কি তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছে? সে তো আর বুড়ো না। তাছাড়াও ভোর 7 বছরে ওরও এলো। ওরুর সাথে ওরফে ওলাফ, তাদের মাঝে হাজির ওরুর। সে কি রাগ? তার ভাই বোন চায় না। তবে ভোর খুব খুশি হয়েছিল। ভাবি তুমি তো আমার কথা শুনছই না। তুমি বলছোই না, বলো কি বলবে শুনি। রুবি কফির মুখ রেখে দেয়, হাসি মুখে বলে, বিকেলে তৈমুরের মা ফোন করেছিল, ওরা আনুষ্ঠানিকভাবে আসতে চাইছে। আর সেদিন রিং পরাবে বলল। আরিয়ানকেও ফোন করেছিল। অরুণ ভাইয়ের সাথে কথা বলে তাদের একটা ডেট দিব আজকেই। এই তো দারুণ খবর, তুমি আগে কেন জানাওনি? আচ্ছা তুমি কি আনিকার সাথে কথা বলেছো? ও কি রাজি এই বিয়েতে? না করেনি, আবার হ্যাঁও করেনি। আমি আরিয়ানকে বলেছি আগে ওর সাথে কথা বলো, তারপর যা করার করো। ওর পছন্দ টছন্দ আছে নাকি কোথাও? একটু ফ্রিলি কথা বলে দেখিও আপু। রুবি মাথা নাড়ালো, কপের মুখ পুনরায় তুলে নেয়। পাতা তার দিকে তাকাই। রুবি আপুর চোখে মুখে উপচে পড়া আনন্দ দেখে বলে, আপু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, যখন পরের ঘরে চলে যাবে খারাপ লাগবে না? রুবির হাসিরা জানালা দিয়ে পালাই। পানশোটে মুখে বলেন, এক্ষুনি তো তুলে দিচ্ছি না। মেয়ের গ্র্যাজুয়েশনের আগে তো প্রশ্নই আসে না। যুগ জামানা ভালো না। মেয়ে বড় হচ্ছে, কখন কোন পথে হাঁটে বিশ্বাস নেই। আজকালকার মেয়েদের রুচি নেই, বখাটেদের দিকে ঝুঁকে বেশি। তৈমুর খুব ভদ্র ছেলে ভাবি। তার একটা গুণ আমার এত ভালো লেগেছে, সে মেয়েদের সম্মান করতে জানে। পাতা মুচকি এসে বলল, ভালোই হলো ভালো। আল্লাপাক আমাদের আনিপুরির ঝুড়িতে সব সুখ ঢেলে দিক। তৈমুরের সাথে সুন্দর একটা সংসার গড়ে উঠুক। অরুণাবের পদচারণ থেমে যায়। শক্ত হাওয়া হাতের মুঠো আলগা হয়ে আসে আপনার আপ। ড্রয়িং রুম থেকে ফিরে এসে হনহনিয়ে উপরে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে। তাকে দেখেই পাপা প্রহর বলে হাঁক ছাড়ল। অগত্যা অরুণ ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। অরুণাব রাগে ক্ষোভে দিক বেদিক ভুলে হাঁটছিল। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খায়। আনিকাকে মাথা রোলতে দেখে সে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। আনিকা কপাল টলে বিরক্তির সুরে বলে, চোখে কি ছানি পড়েছে তোর? দেখে হাঁটতে পারিস না? অনুরাগ থেমে যায়। হাতের মুঠে শক্ত করে ছোট পরিসরে সরি বলে আবারও পা চালায়। আনিকার চোখ রসগোল্লার মতো আকার ধারণ করে, মুখটা হা হয়ে যায়। সত্যি সরি বলল কিনা সে ভুল শুনল। অরুণাবের গমন পথের দিকে তাকিয়ে থাকে আনিকা, কি মনে করে দৌড়ে গিয়ে সম্মুখে 2 হাত মেলে দিয়ে বাধা হয়ে দাঁড়ায়। অরুণাবের আপাতমস্তকে চোখ বুলিয়ে নেয়। নিম্ন উষ্ঠথর কামড়ে সে বলে, সুটবুটে হেব্বি লাগছে তো তোকে, পুরোই জেন্টলম্যান। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছিলি বুঝি? হুম হুম। অরুণাব নিরুত্তর। আনিকা সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বলে, কিন্তু চোখ ভেজা কেন? কাঁদছিলি নাকি? গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে বাবুটাকে? অরুণাব তবুও নিরুত্তর। আনিকা এসে ভরে তুতনি ধরে এদিক ওদিকে ঘুরিয়ে বলল, ও লেলে বাবুটা, কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছ, কি হয়েছে বাবুটা? অরুণাব ঝাটকায় হাতটা সরিয়ে দিল। আনিকা দমল না, হেসে বলল, তুই ছোটবেলাতেও চিটকাদুনে ছিলি, এখনো আছিস। চোয়ালে দাঁড়িয়ে এসেছে, আর উনি এখনো বাচ্চাদের মতো ভ্যাপা করে কাঁদে। ছি ভরছি, সে মর্নিউ। বিরক্তি করিস না, পথ ছাড় আনিকা। তার থমথমে কণ্ঠে আনিকা দমে গেল। বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে রে? চাচ্ছ আবারও বকেছে নাকি? বোধ হয়ে আছিস কেন? কিছু তো বল। না কিছু না, সর। অরুণাব তাকে ঠেলে দিয়ে সরিয়ে দিল। আনিকা 2 হাতে বাহু ধরে আটকায়। ও তীক্ষ্ণ হয়ে বলে, কি হয়েছে? বেস্ট ফ্রেন্ডকেও বলবি না? অরুণাব বাহু হাতে আনিকার হাত আলগোছে ছাড়িয়ে নিয়ে বলল, তুই আমার বেস্ট এনিমি, নট ফ্রেন্ড। আনিকা অরুণাবের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে বলে, তো বেস্ট এনিমিকে কিছু বলার নেই? অরুণাব 6 হাতের মাঝ থাকা আনিকার হাতটা দিকে তাকাইতো। আরেকবার আনিকার দিকে তাকাই। কণ্ঠরা গলা অবধি এসেও ফিরে যায়। এই রিংটা কোথায় রেখেছে যেন? পকেটে হাত দিলে বেরোবে কি?
তাকে কি মনে খবর জানাবে যদি খালি হাতে ফিরতে হয়? অরুণা ব্যর্থ হৃদয় বলে, না, সত্যি কিছু বলার নেই, কিছুই না। আনিকা উৎসুক চোখে চায়। অরুণাব নাকমুখ কুচকে বিড়বিড় করে বলে, আই লাভ ইউ। খানিকটা নিস্তব্ধতা এসে ছুঁয়ে দিল। অরুণাব নিঃশ্বাস আটকে রাখে। আনিকার চাহনিতে আপনা আপনি হাত দুটো দুদিকে ঠেলে গেল দুগালে। আনিকা চোখ রাঙিয়ে ভয় দেখার মতো তাক কটমট করে বলে, কি বললি, আবার বল। অরুণাবের জান গলায় আটকে নাকের পাটা ফুলিয়ে মিনমিনে সুরে বলল, শুনিসনি? না শুনলেই ভালো। অরুণাব গালে হাত সরায়নি। যে কোনো সময় থাপ্পড় জুটতে পারে। আনিকা দৃঢ়তার সাথে জবাব দিল, অবভিয়াসলি শুনেছি, কিন্তু আই লাভ ইউ টু কাকে বলবি বুঝতে পারিনি। আমাকে বললি কি? হাউ ডেয়ার ইউ। তার কথার ম্যাচ প্যাচ বুঝতে অক্ষম অরুণাব পাশ কাটিয়ে চলে যেতে নাই। আনিকা বাধা হয়ে দাঁড়ায়। টাইয়ের নোট টাইট করে গলায় ফাঁস লাগিয়ে বলে, কোথায় পালাচ্ছিস, লজ্জা করে না? অরুণাবের কাছে উঠে গেল। আনিকা ভয়ে পায়ে ভর দিয়ে উঁচু হলো। মুখটা মুখের কাছে নিয়ে এসে রাগি রাগি সুরে ফিসফিসিয়ে বলল, আই হেট ইউ অ্যান্ড আই অলসো কিল ইউ ব্যাটি। বলেই টাইম নটটা টাইট করলো। এবার অরুণাভ প্রতিক্রিয়া দেখালো না। শান্ত চাহনি ওই অশান্ত চাহনিতে আটকে যায়। গোলগাল ঝলমেলে চোখ যুগলের পাপড়িতে মাস্কারা ব্যবহার করেছে, সব সময়ই করে। মেয়েটা ধারণা ওই চোখের পাপড়ি পাতলা, তাই মাস্কারা ব্যবহার করলে কখনোই ভুলবে না। সুচারো তেলে চিটচিটে নাক, লিপ বামে ঘষা, চিকন ওষ্ঠাধর, নবজিগুলির মতো থুতনিতে ছোট গর্ত। সবসময়ই চোখের সামনে ঘুরঘুর করে বিধায় নতুন করে মুগ্ধ করার মতো কিছুই নেই। কিন্তু অরুণাভ সরকার এই মেয়েটাতেই বাজেভাবে ফেসে গিয়েছে। সেই চিরচেনা মুখাবয়ব হৃদয়ের প্রশান্তি এনে দেয়। তাদের মধ্যে কোনো কালে মিঠা মিঠা সম্পর্ক ছিল না। এই দক্ষিণা অম্বরে মেঘ আসে, কখনো ঝলমলিয়ে বৃষ্টি নামে। এই ঝলমলে রোদ্দুরকে দেখা যায়, কখনো বৈরাগী ঝড়ে তছনছ করে যায়। অরুণাভ মুচকি হাসল। পকেটে হাত ঢুকে ওয়ালেট বের করে কিছু খুঁজবে, তখনই তৃতীয় পক্ষের উপস্থিতি চাউর করা গেল। হুম, পাপা ইজ কামিং, ক্রিং ক্রিং ক্রিং। অরুণাভ সংকুচিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। উত্তরের বারান্দায় দণ্ডীয়মান বোন অরুণিতার সাবধানী চাহনিতে সিঁড়ির দিকে তাকায়। প্রহরকে কোলে নিয়ে পাপা এদিকেই আসছে। সে সতর্পণে আনিকাকে সরিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে হাসে ক্ষীণ। আনিকা চোখ পাকিয়ে শাসন করলো যেন। গলায় ঝুলিয়মান ওড়নাটা উঁচিয়ে চলে যায় গুনগুনিয়ে। অরুণাভ বাঁকা চোখে তা দেখে সামনে অগ্রসর হয়। অরুণিতার মাথায় টোকা দিয়ে মিষ্টি হাসি উপহার দিল। থ্যাংক ইউ ভাবুক চড়ুই। মেনশন নট ব্রো। কখন থেকে ছিলি? শুরু থেকেই। অরুণিতার স্পষ্ট জবাবে অরুণাভ লজ্জিত হয়। তাকে অস্বস্তি থেকে তুলতে অরুণিতা প্রসঙ্গ বদলায়। গম্ভীর মুখে বলল, অফিসের প্রথম দিন কিভাবে কাটলো তোমার? পাপা কি বেশি কাজ করিয়েছে? টায়ার্ড লাগছে তোমাকে? অরুণাভ ভাব ছাড়ল। মনের কাঁধে জড়িয়ে স্টিও ঘরের দিকে পা বাড়ালো। চঞ্চলা সুরে বলল, বেশি মনে, অনেক বেশি। দৌড়ের উপরে ছিলাম, সে বাদ দে। জানিস, এত সুন্দর সুন্দর গয়নার কালেকশন দেখলেই নিতে মন চাই। আমি তো পকেটে ফেলে 2 জোড়া ঝুমকা আর একটা ব্রেসলেট এনেছি, পাপাকে বলিস না যেন। অরুণিতা পায়ের সাথে পা মেলায়। কৌতূহলী দৃষ্টিতে কার ফিরিয়ে জানতে চাই, আনিপুর জন্য না তোর জন্য? অরুণা পকেট থেকে সত্যিই 2 জোড়া ঝুমকো আর একটা ব্রেসলেট বের করলো। অরুণিতা তন্দা খেয়ে যায়। বিস্ময় তাকিয়ে বলে, পাপার অফিস থেকে লুকিয়ে এনেছো? হ্যাঁ, পাপার কানে যেন না যায়। অরুণাভ হেসে বোনের গাল টিপে দিল। অরুণিতা ঝুমকো হাতে মুচকি হাসলো। 1 জোড়া ইয়াররিং আনিপুকে দিব? দরকার নেই, টের পেলে পাপার কানে দিবে, তখন আমার মান সম্মান শেষ। প্রথমবার অফিসে গিয়ে চুরি, সবাই ছিছি করবে। অরুণাভ হাসতে হাসতে বলল। অরুণিতা মুচকি হাসতেই আটকে। অরুণাভ ঘরে ঢুকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। অরুণিতা বিছানায় বসে তাৎক্ষণিক উঠে দাঁড়ালো। একজোটে কিচেনে চলে আসেন। কিচেনে সোফিয়া পান চিবোচ্ছিল। অরুণিতাকে দেখে লাল টকটকে ঠোঁট প্রসারিত করে হাসি উপহার দিল। কিছু কইবা পিচ্চি খালাম্মা? আমি চা বানাবো, আপনি একটু আদা কুচি করে দিন। সুপিয়া যে পিচ্চি খালাম্মা বলে আদা হাতে নাই। অরুণিতা ঝটপট চা বানিয়ে ফেলে। 1 কাপে চা ঢেলে নিয়ে সুপিয়াকে উদ্দেশ্য করে বলে, আমি ব্রোর জন্য নিয়ে যাচ্ছি, আপনি বাকি চা সবাইকে দিয়ে দেবেন। পিচ্চি খালাম্মা, আপনার খরুশ বাপের মতো আপনার রান্ধনের হাত পাক্কা আছে। আপনার হাতের চা খাইলে মনটা জুড়াইয়া যায়। অরুণিতা দরজা অব্দি গিয়ে ফিরে চাইল সুপিয়ার দিকে। কপালে ভাঁজ ফুটিয়ে গম্ভীর গলায় বলল, অনেকটা বানিয়েছি, আপনিও নিতে পারেন। অরুণিতার রসকসহীন কণ্ঠ ভালো লাগলো না সুফিয়ার। এই বয়সে মাইয়া মানুষ সবসময় হাসি খুশি থাকবো, গুনগুনাইয়াবো, ছটপট করবো, অথচ এই বেটি বাপের মতন রামগরুরে সানা। অরুণা গোসল সেরে সত্যি বিছানায় গা ছেড়েছিল। অরুণিতাকে চা সমেত ফিরতে দেখে হাসি উপহার দিল। আমি ভেবেছিলাম চায়ের আবদার করব, কিন্তু তুই তো আগেই চা নিয়ে হাজির। এগেইন থ্যাঙ্কস মাই লিটল সুইট সিস।
অরুণিতা চায়ের কাপে হাত দিয়ে গমগমে সুরে বলল, চাচিমণি আজ পাত্রপক্ষকে ফাইনাল ডেট দিবে বলেছে। আজ ডিনারের পর এই নিয়ে আলোচনায় বসবে সকলে। অরুণাভ চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে মনমরা হয়ে বলল, আমি আসলে বুঝতে পারছি না কি করব। চাচিমণি এখনই আনিকাকে বিয়ে দেওয়ার জন্য এতটা উতলা কেন হলো? তোমার জন্য। অরুণাভ ব্যথিত বদনে চা সেবন করে অরুণিতা ভাইয়ের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচিমণি তোমাকে অতটাও পছন্দ করে না। কেন করে না বলো তো? অরুণাভের মুখটা বৃতৃষ্ণায় ভরে যায়, স্বাদে গন্ধে ভরপুর চাও পানসে লাগে। সে বলল, পাপাকে আরিকার কথা তুই জানিয়েছিলি? অরুণিতা মাথা নাড়ল। অরুণাভ অসহায়ের সাথে বলল, এখন আমার কি করা উচিত বলো তো ভাবুক চড়ুই। আনিকা ওর মায়ের হাতের পুতুল, তাকে ছাড়া তো ও একবারও নড়বে না আমি জানি। আর এও জানি চাচিমণি আমাকে কখনোই মানবে না। তার ওপর দিন দুয়েকের মাঝেই আমাকে মাঠে ফিরতে হবে। এসবের মাঝে আমি খেলায় ফোকাস করব কিভাবে? আমার মাথা কাজ করছে না। অরুণাভ চায়ের কাপে রেখে দিল, গলা দিয়ে নামছে না। রাগে সব তছনছ করে দিতে ইচ্ছে করছে। অরুণিতা ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, বাবা দেখে নিবে সব, তুমি রিল্যাক্স থাকো ব্রো। কারো পদচরণে শব্দে অরুণাভ অরুণিতা দরজায় নজর ফেরালো। প্রহর দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে মুক্তঝরা হাসি, হাতে লাচির গ্লাস। স্টোর ডুবিয়ে লাচি খাচ্ছে জরাব। তার পেছনে দাঁড়িয়ে অরুণ সরকার। ভদ্রলোক এগিয়ে আসে, মেয়ের কপালে হাত ছুঁয়ে নরম সুরে জানতে চাই, জ্বর আর এসেছিল চড়ি সোনা? অরুণিতা মাথে নাড়ল, না পাপা। বাবা জ্বর কিসে চড়ে আসে? গাড়িতে চড়ে? ও আচ্ছা বুঝেছি, হেলিকপ্টারে চড়ে আসে জ্বর। অরুণ ঘাড় পাকিয়ে ছোট ছেলের দিকে ফিরে ব্রু কুচকে নিয়ে বলল, ছোট সরকার মুখটা একটু বন্ধ রাখুন, লাচ্ছি খান। পাপা আমি লাচ্ছি খান নাই তো, আমি প্রহর খান। থামে প্রহর, চোখ পিটপিট করে আবার বলে, না না মিস্টেক হয়েছে পাপা, আমি খান না। আমি তো সরকার, প্রহর সরকার, তোমাদের ওলাফ, ঠিক বলেছি না বলো? ছোট সরকার, এত কথা কেন বলেন আপনি? প্রহরের মুখটা অভিমানে টইটুম্বর। কেউ তার কথা শুনতে চায় না, সবাই চুপ থাকতে বলে। সে মন খারাপ করে চলে যায় সেখান থেকে। প্রহরকে যেতে দেখে অরুণা পাতিপ্রাস্ত হয়ে ছুটে যায় তার পিছু পিছু। যেতে যেতে বাবাকে কথা শোনাতে ভুলে না। অরুণ সেদিকে গুরুত্ব না দিয়ে মেয়ের স্নান মুখটার দিকে তাকালো, থুতনি ধরে কোমল গলায় বলল, পাপার চড়ুই মুখটা কালো করে রেখেছেন কেন, কি হয়েছে? অরুণিতা মুখটা আরেকটু গম্ভীর বানিয়ে বলল, কিছু না পাপা। তোমার মাম্মাম বলে কি হয়েছে? এর জবাবে যদি মেয়েরা কিছুই হয়নি বলে, তবে বুঝে নিতে হয় মামলা ক্রিটিক্যাল। অরুণিতা ঘাড় করে বাবার মুখের দিকে তাকালো। অরুণ মেয়ের পাশে বসে বাহুতে জড়িয়ে নিল, মাথার অগ্রভাগে চুমু দিয়ে বলল, পাপাকে বলবে না? অরুণিতা কতক্ষণ স্থবির হয়ে পড়ে রইল। মাম্মাম নিশ্চয়ই পাপাকে সব বলে দিয়েছে। এখন পাপা কি তাকে বাজে ভাবছে? ভাবলে ভাবুক, সে তো ভুল কিছু করেনি। লতা আন্টির কথা তার খুব একটা বিশ্বাস হয়নি, তাই মাম্মামের কাছে এনশিওর হতে চেয়েছিল। কিন্তু মাম্মাম এতটা রেগে যাবে সে বুঝতে পারেনি। এখানে রাগের কিছুই সে দেখছে না, মাম্মাম একটু বেশি বেশিই করে। ওই মা, আমি কারো মা নই। অরুণিতা রাগ দেখিয়ে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দিয়ে হাঁটা দেয়। অরুণের কপালে চিন্তার ভাঁজ। সে কাল বিলম্ব না করে মেয়ের পিছু আছে। করুণা, তুমি শুধু আমার মা। অরুণিতা পিছু ফিরল না, কাঠকোট্টা সরে বলল, স্টপ ফলোয়িং মি। আই এম নট আনটিল ইউ টেল মি এভরিথিং। হোয়াট? ডিডেন্ট ইউর পাতাবাহার টেল ইউ? As far as I know, she told you everything in detail. She didn't tell me anything. Why are you getting angry, Shona? অরুণিতা দাঁত কর্মর করে বলে, I'm not angry. Of course you are. অরুণিতা থেমে যায়, রাগান্বিত দৃষ্টি ফেলে বাবার উপরে। গম্ভীর অরুণ সরকার একটু ভরকালো বইকি, খানিকটা আমতা আমতা সরে বলল, Your nose is turned red. That's why I said. অরুণিতা সেও বোচা নাকের পাটা ফুলিয়ে দাঁত কিরমির করে বলল, I'm not angry. Stop bothering me. অরুণ সরকার কপাল গোচকায়। মেয়ের রাগকে প্রচণ্ড ভয় পায় সে। আবার কি হয়েছে মা মেয়ের? সকালে তো ঠিকই দেখেছিল। একবেলায় কি এমন হলো? পাতাবাহার তো তাকে কিছুই বলেনি। সে মিনমিন করে বলল, আই এম সো সরি। মায়ের মন খারাপ পেয়ে থাকলে ছেলে ভালো লাগে না। বলো না মা, কি হয়েছে? তোমার মাথা আর তোমার পাতাবাহারে মুন্ডু হয়েছে। অরুণিতা রাগ দেখিয়ে হনহনিয়ে চলে গেল নিজ ঘরে। সবারই দরজা লাগানোর শব্দে অরুণ শুকনো ঢোক গেল। দুনিয়ার সবার সামনে গর্জে ওঠা বাঘ তার বাঘিনীর কাছে গেলে ভেজা বিড়ালের মতো মিউমিউ করে স্বাভাবিক। অস্বীকার করার কিছুই নেই। দাম্ভিকতার ঠাসা না কচু ম্যানারলেস লোকটাকে এই বাঘিনীকেই নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে, আর কেউ না, মানে কেউই না। বললাম তো কিছুই হয়নি, বারবার এক কথা বলে বিরক্ত কেন করছেন? অরুণ এবার ক্লান্ত বোধ করলো। হাল ছেড়ে বিছানায় ছেলের পাশে গা এলিয়ে দেয়। উনি ভাঁজ করে চোখের ওপরে মেলে শটান হয়ে শুয়ে থাকে।
প্রহর অধরা পাঁচিল ফেলে বাবার গালে কম্বল টেনে দেয়। নিজেও কম্বলের ভেতরে ঢুকে বাবার বুকের ওপরে মাথা রেখে শুয়ে পড়ে। ফিসফিস করে বলে, পাপা মাম্মাম কি হাল্ক? অরুণ হাসল। চোখের উপর থেকে হাত নামিয়ে ছেলেকে বুকে জড়িয়ে পাশ পেরিয়ে শোয়। কপালে চুমু দিয়ে বলে, ছোট সরকার ফরফর না করে ঘুমান, আপনার মাম্মাম কিন্তু রেগে আছে। প্রহর মুখ কালো করে বলল, আমি কি ব্যাড বয়? অরুণ সরকার ছোট ছোট চোখে চাই না। তাহলে সবসময় আমাকে চুপ থাকতে বলো কেন? আমি কি বোবা? অরুণ ছেলের ঠোঁটের আগায় টপ করে আদর করে দেয়। বুকে শক্ত করে চেপে ধরে বলে, তুমি এমন অদ্ভুত কথা বলো যা শুনে আমরা টাসকি খেয়ে যাই। জবাব খুঁজে পাই না, তাই চুপ থাকতে বলি। টাসকি কি জিনিস, কিভাবে খাই? তার খিলখিল হাসির শব্দ শোনা যায়। অরুণ ঘাড় তুলে দেখে এক বল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর হাসছে। আচ্ছা, মহিলা বুড়ি কেন হচ্ছে না? মনে হয় বয়স বাড়ার বদলে কমেছে, দেখে বোঝা দেয়। এই মহিলা 3 ছাড়ার মা। অরুণ নিচে কাঁচা পাকা মিশেলে দাড়িতে হাত বুলিয়ে ছেলের দিকে তাকাই। প্রহর চোখ বড় বড় করে চায়। অরুণ সরকার ফোঁস করে শ্বাস ফেলে বলে, টাসকি খাই না রে বাবা, টাসকি। তাহলে তুমি যে বললে আমার কথা শুনে টাসকি খাও? প্রহর ভ্রুযুগল উঁচিয়ে পরপর প্রশ্ন ছুড়ে। অরুণ ঠোঁটে ঠোঁট চাপে, কি জবাব দিবে বুঝে উঠতে পারে না। এই ছেলের সাথে কথা বলার সময় একবার ভাবতে হয়। সে একটু ভেবেচিন্তে বলল, টাসকি খাওয়া মানে হতবিহ্বল হয়ে পড়ে। প্রহর বলতেই নিয়েছিল হতবিহ্বল আবার কি জিনিস, কিন্তু অরুণ তার আগেই বিপদের আঁচ করে ছেলের মুখ চেপে ধরে বলল, আমার সোনা মানিক, আমার অবলার প্রহর, এখন পাপার বুকে চুপটি করে ঘুম দাও। এ বিষয়ে আমরা কাল কথা বলবো, কেমন? প্রহর গাল ফুলিয়ে চোখ বন্ধ করে দেয়। অরুণ হেসে তাকে আদর করে পিঠে আলতোভাবে চাপড় মেরে ঘুম পাড়িয়ে দেয়। ভারী শ্বাস টের পেতেই মাথাটা যত্ন সহকারে বালিশে রাখে, কপালে চুমু দিয়ে উঠে যায়। উদাসী চিত্তে বেলকনিতে বসে পাতা, কোমর সমান চুলগুলো উত্তরে ঠান্ডা হওয়ায় বরফ হয়ে আছে। অরুণ সরকার পিঠ পিছনে দাঁড়িয়ে চুলগুলোকে কোবায় বেঁধে দেয়। জুটিতে টিপ দিলে ব্যাপক শব্দ হয়ে কান খাড়া হয় তার। সেই টুপির মেয়ের জন্য এনেছিল সে। মেয়ের নাকমুখ কুচকে বাচ্চাদের খেলনা বলে উপহাস করেছিল, তাই মেয়ের মাকেই পরিয়ে দেয় সে। মহিলাকে কিউট লাগে এই টুপিতে। অরুণ গাল চেপে দিয়ে সামনের রেলিং ঘেঁষে দাঁড়ায়। পাতা কোনো চোখে গম্ভীর মুখখানি দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুণ ছোট ছোট চোখে চাই, রাজবাড়ি সুরে বলে, মেয়ে চুপ, তুমিও চুপ। আর অরুণ সরকার তো অন্তর যাবে। আচ্ছা, কাউকে কিছুই বলতে হবে না। পাতার আগে চাহনিতে সাবধান করলে অরুণ অবাক হয়ে বলে, আশ্চর্য, এভাবে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? পাতা চোখ উল্টে বিরক্তি প্রকাশ করে দাঁত কটমট করে বিড়বিড়ালো কিছু। অরুণ তার শুনে হাসলো। কিছুক্ষণ নীরবে নিভৃতিতে বোঝার চেষ্টা করলো পাতাকে। একসময় নীরবতার বেড়া চালে চিরে পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও বের করে পাতাকে দেখায়। পাতা থমকালো দৃষ্টিতে তাকিয়ে থাকে, ফোনটা চিনিয়ে নিয়ে বারবার দেখাচ্ছে। অবিশ্বাস্য মনে হলেও নিশ্চিত এডিট করা ভিডিও। এডিট না, আপনার গুরুধন ছেলের কাজ। আপনার কথাই পুষটিয়ে ফাঁসটিয়ে নবাব পুত্তরকে অফিসে নিয়ে গেলেন ব্যবসার হালচাল শেখাতে, কিন্তু এ ছেলে ব্যবসায় লাল সালাম ঢুকে এলো। সবার সামনে আমার নাক কাটা গেল। পাতার বিশ্বাস করতে কষ্ট হয়, তবুও ছেলেকে রক্ষার্থে আদেশ ও মাতার মতো বলে, অফিসে যা কিছু সব তো ভোর শোনার, পছন্দ হয়েছে নিয়েছে, এখানে নাক কাটা যাওয়ার কি আছে শুনি? পছন্দ হয়েছে আমাকে বলেনি তো, এরকম ছেলে মানুষই করার কোনো প্রয়োজন ছিল না। আমি আরও সুজনকে বলেছিলাম স্টাফদের চেক করতে, কিন্তু সিসিটিভি ফুটেজ আমার চোখে খুলে দিল। ওয়াও, দারুণ। পাতা ভ্রু কুচকে তাকিয়ে থেকে অরুণের দিকে। অরুণ বিরক্তি মুখে বলে, ওকে বোঝা আমার সাধ্যের বাহিরে, একটা না একটা কাণ্ড ঘটাবেই। রবি ভুল কিছু বলে না, অতিরিক্ত লাইট দেখিয়ে বিগড়ে দিয়েছি আমি, অ্যান্ড আই রিগ্রেট। আর আপনার কথার টোনে মনে হচ্ছে বোরকে চোর বলেছেন। চুরি করলে চোর বলবো না? অফিসটা তো ওরই। অফিসটা স্টিল আমার। অরুণ দৃঢ়তার সাথে প্রতিবাদ করে। পাতা মুচকে এসে বলল, অফিসটা ভোরের বাবার। তো চুরিকে বাবার অফিস বলে ঢাকতে পারবে না। সাথে কি 420 বলি? ওই ছেলে পুরো বিগড়ে গিয়েছে, আমি শিওর ওই গয়নাগুলো গার্লফ্রেন্ডকে দেবে। পাতা সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে, গার্লফ্রেন্ড? অরুণ সরকার দীর্ঘশ্বাস ফেলল। অবাক হওয়ার কিছুই নেই, তোমার ছেলে সাধু মোটেই না। আমি খোঁজখবর রাখি, তাই আমি জানি কোথায় কি করে না করে সব আমার কানে আছে, বুঝেছ? পাতা হাসে, আমার ছেলে কনভার্ট হয়ে তোমার ছেলে হয়ে গেছে অনেক আগেই। বাপেরা খুব স্বার্থপর মাল। যখন ছেলে ভালো থাকে বাপের কথা শুনে, তখন ছেলে বাপের হাত থাকে। যখন নাগালের বাইরে চলে যায় তখন মায়ের ছেলে হয়ে যায়। পাতা মুচকি এসে বলল, ওর গার্লফ্রেন্ডকে চেনেন আপনি? আমাকে দেখাবেন, ছবি আছে। ওর স্কুল টিচারের মেয়ে রামেশা কোচিং সেন্টারে আরও দুটো মেয়ের সাথে বেশ ভাবছিল।
প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। এখন অবশ্য তাদের সাথে যোগাযোগ নেই, তবে ভার্সিটির এক সিনিয়র মেয়ে নাম নীলা, থার্ড ইয়ারে পড়েছে, তার সাথেও বেশ ভাব নবাব পুত্তরের। রেস্টুরেন্টে হাহা হিহি করতে দেখেছি আমি, তাও স্বচক্ষে, একবার দুবার না বরঞ্চ তিন তিনবার। গার্লফ্রেন্ডের অভাব আছে নাকি ওর? বাড়িতেও আছে একজন। আশ্চর্য, রেস্টুরেন্টে গেলে গার্লফ্রেন্ড হয়ে যায় নাকি? আর বাড়িতে একজন আছে মানে? পাতা অবাক হয়ে বলে। অরুণ সন্দিহান চিত্তে শুধায়, জানো না? তোমাকে বলেনি? পাতা অবুঝ ভঙ্গিতে মাথা নাড়ল। অরুণ সরকার তপ্ত শ্বাস ফেলে বলল, 420টা আনিকাকে পছন্দ করে। আমিও জানতাম না। সেদিন অরুণিতা বলল বলেই না জানলাম। পাতা বুঝি বৈদ্যুতিক শখ খেলো, গাছাড়া ভাব দিয়ে উঠে দাঁড়ালো। বড় বড় চোখে বানিয়ে বলল, কি বলছেন ভোরের বাবা? আনির মা বিয়ের কথাবার্তা চলছে। রুবি আপু তো খুব আগ্রহী, তাই আমি মন থেকে কত দোয়াই না করলাম বিয়েটা যেন হয়ে যায়। অরুণ বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাতা মুহূর্তেই উত্তেজিত হয়ে উঠল। হাত পায়ের তালে জ্বলছে। আসমিক শখ হজম করতে কষ্ট হয়। ভোর আনিকে পছন্দ করে, আর এদিকে আনির বিয়ের কথাবার্তা পাকাপোক্ত। এখানে ভোরের কি হবে? চিন্তায় পাতার মাথা কাজ করা বন্ধ করে দেয়। অরুণের বাহু ঝাঁকিয়ে ঝাঁচালো কণ্ঠে বলে, আপনি সব ছেড়ে চুপ করে আছেন কেন ভোরের বাবা? কিছু করছেন না কেন? আমি কি করব? কি করবেন মানে? আনির বিয়েটা ভেঙে দিন। আরিয়ান ভাইয়া তো আপুর সাথে কথা বলুন, ওদের 4 হাত এক করার ব্যবস্থা করে দিন। অরুণ পাতার কাঁধে জড়িয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। দীর্ঘশ্বাস ফেলে একে একে সব খুলে বলে। পাতা সব শুনে আরও উত্তেজিত হয়ে পড়ে। রুবি আপু যে ভোরকে পছন্দ করে না তা বোঝা কঠিন কিছু নয়, কিন্তু আরিয়ান ভাইয়ের সমস্যা কি? উনি কিভাবে পারলো মুখের উপরে প্রস্তাব নাকচ করে দিতে? আমার ছেলে কি এতটাই পচে গিয়েছে? কি এমন পাপ করেছে যে তাকে মেয়ে দেবে না? বড় ভাই প্রস্তাব রেখেছে, কিন্তু কিভাবে পারলো মুখের উপরে মানা করে দিতে? আরিয়ান ভাইয়ের সাথে কালকে আমার লেগে যাবে। রিল্যাক্সড পাতাবাহার, তুমি কিছু বলতে চেও না। যে অপমান হওয়ার দরকার নেই কোনো। দরকার নেই মানে? ভোরের বাবা কাল এঙ্গেজমেন্টের ডেট দেবে, বিয়ের দিনটাও সপ্তাহখানেকের মধ্যেই ফেলবে, আর আপনি হাত খুঁটিয়ে বসে আছেন। অরুণ পাতাকে শান্ত হতে বলল। বাহুতে হাত বুলিয়ে নরম সুরে বলল, তোমার ওই হাউস অফ পাতাবাহার আমাকে ভাড়াই দিবে? আমি মাসে 25,000 করে দেব। 6 মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স দিতেও রাজি। পাতার সমস্ত উত্তেজনা ফিকে হয়ে আসে। গম্ভীর মুখে পানে চেয়ে অবিশ্বাস্য সুরে বলে, আপনি কথা ঘোরাচ্ছেন। আর ওই বারের কথা কেন উঠছে? উঠছে কারণ তুমি তোমার বাড়িতে ওটার অনুমতি দিলে আমরা খুব শীঘ্রই সেখানে শিফট হচ্ছি। কারো বিষপোড়া হয়ে এই বাড়িতে থাকার মানেই হয় না। আশা করি তুমি বুঝতে পারবে আমি কেন সরকারি বাড়ি ছাড়তে চাইছি। পাতা বুঝি চিন্তায় জ্ঞান হারাবে, সে কাপা কাপা গলায় জানতে চাইল, ভোরের বাবা, ভোর আনির বিষয়টা আমি প্রস্তাব রেখেছিলাম, অতির জুৎসই লাগেনি তাই মানা করেছে। কথা সেখানেই শেষ। যা কিছু হয়ে যাক, আমি অরুণ সরকার দ্বিতীয়বার তাদের দ্বার প্রান্তে যাচ্ছিলাম। পাতা শ্বাস নিতেও ভুলে যায়। এখানেও ইগো? অরুণ কিছু বলে না। ইগো আর ইগো, সে নত হবে না মোটেও। পাতা কিছু শক্ত কিছু বলার জন্য আহা করে। অরুণের ইশারায় থেমে যায়। ঘাড় ঘুরিয়ে বেলকনির দরজার দিকে তাকায়। প্রহর দাঁড়িয়ে চোখ কসলাচ্ছে। হামি তুলে ঘুমঘুম কণ্ঠে বলে, পাপা মাম্মাম, তোমরা কি লুকিয়ে লুকিয়ে প্রেম করেছ? কুয়াশায় ঘেরা শীতের রাতে বিলিনি জ্যোৎস্না। ছাদের রেলিংয়ের উপরে বসে আধারে ডুবেছে এক যুবা। হাতে ধোয়া ওড়ানো কফির মগ, কাঁধে চড়ে সঙ্গী অ্যানা মিমু ডেকে চলেছে বিরামহীন। তার তাকে বিরক্তি হয়ে যুবা বলে, অ্যানা চুপ থাকো, নয়তো চলে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। অ্যানা এক পাও বাড়িয়ে অরুণাভের গাল খোঁচায়। অরুণাভ বিরক্তি হয়ে তাকে কাঁধ থেকে নামিয়ে দেয়। অ্যানা কতক্ষণ মিউ মিউ করে চলে যায় লেজ নাড়িয়ে। অরুণাভ একাই বসে থাকে। মিনিটক্ষণ পরে কেউ ছাদে আসে। পা টিপে টিপে অরুণাভের পেছনে এসে দাঁড়ায়। বাঁকা এসে পিঠে হাত রেখে ভ্যাও বলে ভয় দেখানোর চেষ্টা করে। অরুণাভ ভয় পেল না, আলগোছে ঘাড় ফিরিয়ে শান্ত গলায় বলল, মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুতে থাকে তার জলজান্ত প্রমাণ তুই। কেন? আমি কি করলাম? আনির মাথায় ঠাস করে চর মেরে অরুণাভ তাঁত কটমট করে বলে, রেলিংয়ের উপরে বসে আমি পেছন থেকে ভাও দিলি। যদি আমি তোর আগমনে টের না পেতাম, সোজা নিচে পড়তাম, গাধার বাচ্চা। আনিকা মুচকি হাসলো। পড়লে পড়তে আমার কি হতো? তোর জন্য নিশ্চয়ই হাউমাউ করে কান্না জুড়ে দিতাম না। অরুণাভ আবারও মাথায় চাটা মেরে বলল, আমার জন্য তুই ভাইভা করে কাঁদবি, আমি তোকে সারাটা জীবন কাঁদাবো। আনিকা ফোঁস করে উঠলেও মুচকি হেসে প্রত্যুত্তর করল, আমি তবে হাসি মুখেই কাঁদবো। গাধার বাচ্চা, হাসি মুখে কাউকে কাঁদতে দেখেছিস? খবরদার গাধার বাচ্চা বলবি না। তো কি বলবো, কুটনি বুড়ি? তবে তুই 420। অরুণাভ মুচকি হাসলো। আনিকা মুখ মুচড়ায়, বাহু ধরে টেনে বলে, নামছিস না কেন? এখানেই বসি, ভালো লাগছে। অরুণাভ পাশে বসতে ইশারা করলো। আনিকা নাকচ করে, পাগল তুই? আমার ভয় লাগে, চেয়ারে বসি চ। ভয় কিসের ভাই? আমি আছি তো নাকি?
অরুণাভ অভয় দেয়। আনিকা বলে, বই তো তোকে, কখন ধাক্কা দিয়ে ফেলে দিস তার গ্যারান্টি আছে? না নেই, উঠলে ওঠ নয়তো ফুট। আনিকা চলে যেতে নাই। অরুণাভ পেছন থেকে গায়ের চাদর টেনে ধরে বলল, রাগিস কেন ভাই? উঠে বস না, আমি ধরে রাখবো শক্ত করে। আনিকা চোখ ভরা অবিশ্বাস্য নিয়ে উঠে বসে। পা নিচে ঝুলছে। অন্ধকারে গভীরতা ঠাওর করা মুশকিল হলেও আনিকার গা ছমছম করে ওঠে। যদি নিচে পড়ে যায়, না মরলেও হাত পা ভাঙবে সুনিশ্চিত। সে অরুণাভের বাহুতে শক্তপোক্ত কিল বসিয়ে বলল, বললেই ধরে রাখবি শক্ত করে, ধরছিস না কেন? অরুণাভ কফির মগে ঠোঁট ছুঁয়ে গলা ভিজিয়ে নেয়। শান্ত সুরে বলল, লজ্জা পাবি না তো আবার? আনিকার চোখের আকার বড় হয়। অরুণাভ বাম হাতে মেলে দিয়ে সম্মোহিত কণ্ঠে বলে, আয়। আনিকা মুচকি এসে কাজ ঘেসে বসলো, একটুও লজ্জা পেল না। অরুণাভ কাঁধে হাত রাখলো। আনিকা সিও হাত বাড়িয়ে তার পিঠে রেখে কোমরের কাছাকাছি হুডি খামচে ধরে বলল, কি খাচ্ছিস? কফি উইদাউট সুগার, খাবি? হুম, চিনি ছাড়া কিভাবে খাস? এভাবেই বলে আরও কাপে চুমুক দেয় অরুণাভ। আনিকা মুখ বিকৃত করে বলে, তিতা লাগে না? নাকি তোর মুখটাও তিতা? কি জানি, আমার কাছে তো তিতা লাগে না, মনে হয় সয়ে গিয়েছে। আনিকা চোখ চোখা করে বলে, ও আচ্ছা। শীতকালীন মুখে নিশ্চিত উষ্ণ চাপের ধোয়া বাতাসে বিলীন হয়। অরুণাভ আনিকার দিকে নিষ্পরক চেয়ে রইল। আসমিক তার হাতে ফ্লাক্সে কফির মগে ইন্তেকাল ফরমায়। হয়তোবা ইটপাটকেটের ওপরে পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। শব্দ তো সেরকমই আসলো। অরুণাভ সে শব্দে ধ্যান দেয়নি। সে বিস্ফোরিত চোখে আর্নিকার দিকে তাকিয়ে আছে। উষ্ঠ অধরের মাঝে ঈষৎ ফাঁকে বলে দিচ্ছে, সে অন্য জগতের মোহমায় ফেসে গিয়েছে। আনিকা চোয়াল ধরে তার মুখ ঘুরিয়ে দিল। বাহুতে মাথা টেকিয়ে খিলখিল সুরে বলল, ভোর, তুই সিগারেট খাস? অরুণাভ তাৎক্ষণিক জবাব দিতে পারল না। ঘোর থেকে বেরোতে সময় লাগে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আশ্চর্য গলায় শুকিয়ে গেল কেন শুকনো ঢোক গিলতেই কত শব্দে শোনা যায়। নিজেকে ধাতস্থ করে বলল, প্রয়োজন পড়েনি খাওয়ার। আনিকা হাসতে হাসতেই বলল, খেলে বল, চাচুকে বলবো নি। আর এমনিতেও সিগারেটে আমার কোনো ইস্যু নেই, বরং আই লাইক দ্যাট। আমাকেও একটা টেস্ট করাস। আমার খুব শখ সিগারেট টেস্ট করার। কি এমন নেশা আছে যে ছেলেদের খেতেই হবে? পাগল তুই? অরুণাভ ভর্সনা না করে। আনিকা গায়ে মাখল না, উৎসাহের সাহে বলল, তুই কখনো ড্রিঙ্কস করেছিস? অরুণাভ সন্দেহ গোহাচন গলায় বলে, তোর হাব ভাব ভালো না। আরে ভয় নেই, নির্ভয় বল, চাচুকে বলবো না। আই এম গুড বয়। আনিকার আবারও শরীর দুলিয়ে হাসে, হাসতে হাসতে লুটিপুটি খায়। অরুণাভ চাপা সরে ধমকায়, আনিকা গায়ে গা মাখিয়েন না। হাসতে হাসতে বলে, ঠিক বলছিস, তুই তো ভোরটা টাইনি বয়। অনুরাগ খুব একটা গায়ে মাখল না। আনিকা হাসি থামিয়ে দিল ধীরে ধীরে। ফিসফিসিয়ে বলল, আমরা দুজন একদিন চুপি চুপি ড্রিঙ্কস করব। শুনেছি ড্রিঙ্কস করলে হুঁশ থাকে না, মানুষ শুধু হাসে আর আকাশে ভাসে। ব্যবস্থা করতে পারবি না? তোর ওই বন্ধু টুটুলকে দাওয়াত দিবি না? খবরদার, শুধু তুই আর আমি। আচ্ছা। সো সুইট অফ ইউ বোর। বিয়ের পরও এমনই থাকবি কিন্তু। থামবি তুই? বোর, তুই লজ্জা পাচ্ছিস একটু একটু। অরুণাভ ঘাড় টলে জড়তার সাথে জবাব দিল। আনিকা আবারও হাসল শব্দ করে। হাসির প্রকোপে কমতেই কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। কিছুপল নীরব থেকে বলল, আম্মুকে কিভাবে ম্যানেজ করবি? অরুণাভের কপালে শুধু ইটো ভাঁজ খেলে যায়। ওনাকে ম্যানেজ করব কেন? আম্মু তোকে পছন্দ করে না, এটা কি তুই বুঝিস না? কোচি খোকা না আমি? তাহলে বল কিভাবে ম্যানেজ করবি? তোকে ম্যানেজ করে নিয়েছি, দ্যাটস এনাফ। চাচিমণি বাড়াবাড়ি করলে সোজা কাজী অফিস। আমি আমার ফ্রেন্ডসদের বলে রেখেছি, সব বন্দোবস্ত করাই আছে, শুধু কবুল বলে সাইন করা বাকি। আনিকা কাঁধ থেকে মাথা তুলে বলল, তুই ভাবলি কি করে আমি নাচতে নাচতে তোর সঙ্গ দেব? বলতে ভুলে গিয়েছি, আমি ক্লোরোফর্মের শিশি কিনেছি একটা। অরুণাভ খুবই শীতল গলায় প্রত্যুত্তর করল। আনিকা মুচকি হাসছিল। হঠাৎ হাততালির আওয়াজে ভেসে আসে। আনিকা উত্তেজনার ঠেলায় নিজ অবস্থান ভুলে বসে। পড়ে যেতে নাই রেলিং ধরে, তবে পড়েনি। সে ভাগ্য প্রসন্ন অরুণাভ সামনে নেয়। রুমে মেয়ের বাহু ধরে রেলিং থেকে নামায়। অরুণাভকে নামতে দেয় না, সে একাই নেমে আসে। কপালে আষ্টে পড়া চুল পেছনে ঠেলে হুডি টুপির মাথায় চাপিয়ে নেয়। অস্বস্তি আর লজ্জায় ভেতরটা বোধ হলেও বাইরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। রুবি সহ্য হয় না তার স্বাভাবিক ভঙ্গিমা। ঠাস করে দুটো চড় বসিয়ে দিতে পারলে শান্তি পেত। অসভ্য বেহাতক নির্লজ্জ ছেলে। সে দাঁত কটমট করে বলে, লজ্জা করে না? অরুর মতো আনিকাও বোন হয় তোমার, আর তাকে নিয়ে এই মাঝরাতে সাথে একা? রাগে রিরি করে রুবির কথাটা দলা পাকিয়ে আসে। কি লজ্জাজনক ঘটনা, মাঝরাতে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ছাদে বসে। ভাবতে পারে না সে। আনিকা প্রতিবাদী সুরে বলে, আমো প্লিজ সিন ক্রিয়েট করো না, আমার ঘুম আসছিল না, তাই ওকে ডেকেছিলাম, এমনি কথা বলছিলাম দুজন। রুবি মেয়ের দিকে শোণিত দৃষ্টি নিক্ষেপ করে বলে, বেকুব ভাবো আমাকে? তোমার মতো ধুরন্ধর দুটো নেই, বেকুব কেন ভাববো আম্মু? মজা হচ্ছে? আম্মু তুমি চলো আমার সাথে, আমি সব খুলে বলছি, আরে চলো না।
আনিকা এক প্রকার মাকে টেনে নিয়ে যায় আর চোখে অরুণাবকে চোখ রাঙিয়ে বলে নি। অরুণাব ঘাড় চলে প্রথমবারে প্রেম করতে এসে এভাবে হাতে নাতে ধরা খেল সে। তার প্রেম কাহিনী তো স্বর্ণাক্ষরে লেখা উচিত। মুচকি এসে মাথা তুলালো সে। চাচিমণি যতই হম্বিতম্বি দেখাক না কেন, আনি তো তার সাইডে দাঁড়িয়ে। তার কোনো চিন্তা নেই, আনিকা সরকার তো অরুণাবেরই হবে। আনি, আমার তরফ থেকে একটা লাস্ট ওয়ার্নিং। আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু আমার মেয়ের সুন্দর একটা সুনিশ্চিত একটা ভবিষ্যৎ চাই। সেই ভবিষ্যৎটা ভোরের সাথে হলে সমস্যা কি বলো আমায়? প্লিজ এসব লেম কথাবার্তা বলবে না। ওসব শুনে শুনে কান পচে গিয়েছে আমার। রবি ক্লান্ত চোখে যায়, সেও বোঝাতে বোঝাতে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই মেয়েকে কিভাবে বোঝাবে ভোর সরকার ওর জন্য ঠিক না। সে হতাশ হয়ে বলল, আমার কথা মন দিয়ে শোনো আনি। আমার মরহুম শ্বশুরমশাই দুটো বিয়ে করেছে, অরুণ ভাইয়াও দুটো বিয়ে করেছে, আর আর তুমি ভাবছো ভোর সরকারের দুটো বিয়ে করবে? আনিকা ব্যঙ্গ করে বলে। মুখে কৌতুকের আভাস। রবির রাগ হয়। হ্যাঁ, আমি ভাবছি, আর আমি শতভাগ নিশ্চিত বোর ওর বাপদাদার ভাগ্যকেই সালাম জানাবে। আনিকা চরম মাত্রায় বিরক্তি বোধের সাথে বলল, আম্মু তুমি বড়টা বেশি বেশি করছো। ছোটবেলার ইস্যু নিয়ে বোরকে তুমি জাজ করে বেড়াও, কথায় কথায় অপমান করো। আমি অপমান করি না, আমি মুখের উপর সত্যটা বলি, যা হজম করতে না পারলে অপমানিত বোধ জন্মাবে। তোমার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই, আমি শুধু চাই চাই না তুমি ভোরের সাথে নিজেকে জড়িয়ে কলঙ্ক ডেকে আনো। আমি তোমার মা, দিন দুনিয়া তোমার থেকে বেশি দেখেছি। আনিকা দীর্ঘশ্বাস ফেলে। রুবি মেয়েকে বোঝানোর চেষ্টা করে। আনিকা বিরক্ত হলেও চুপচাপ শুনে যায় তার কথা। প্রথমবার অনুভব করলো বোবা হওয়াটাও একটা নিয়ামত। অচেনা অচেনা লোকটা অন্তত বাবা ডাকতে হচ্ছে না। আমার মায়ের হাজবেন্ড অর্থাৎ তথাকথিত সৎ বাবা মানুষটা ভালোই। আমার সব ভয়ভীতি আর ভাবনার উদ্দেশ্যে এক কথায় জেন্টালম্যান। আমি অহেতুক ভয়ে ছিলাম দিনগুলো, কিন্তু মন্দ কাটছে না। পত্রলেখা, নোটবুক বন্ধ করে পত্রলেখা। মোল্লা বাড়িতে আজ ৩য় দিন চলছিল। গত ২ দিনে পত্রলেখা ঠাউর করতে পেরেছে এই বাড়ির মাথা করিম মল্লিক কুরুগম্ভীর লোক। তাকে বাড়ির প্রতিটি সদস্য মান্য করে চলে। তার কথায় হেরফের করা মানে জমের দুয়ারে দাঁড়িয়ে থাকা। সবাই বেশ ভয় পায় ওনাকে। তবে পত্রলেখার কেন যেন মনে হলো লোকটার নারিকেলের মতো, বাইরে শক্ত হলেও ভেতরে ভেতরে মিঠা পানি। সে বাড়িতে আসলে লোকটা সস্নেহে মাথায় হাত রেখে বলেছিল, পুষ্প কামিনীর মতো তুমিও আমার আরেক মেয়ে। নিজে বাড়িতে মনে করে থাকবে এখানে। কোনো জড়তা নেই, যা কিছু প্রয়োজন তোমার মা অথবা আমাকে জানাবে। আবারও বলছি, নিজে বাড়ি মনে করেই থাকবে। পত্রলেখার মনে কথাগুলো খুব একটা প্রভাব ফেলতে সক্ষম হয়নি। তবে পরবর্তী কথাই সে স্থবির হয়ে পড়েছিল। ভদ্রলোক বলেছিলেন, তোমার তো এখানেই বড় হওয়ার কথা ছিল। আমি তোমার মাকে বারবার বলেছি মেয়েটাকে এনে তো দেখো, 2 দিন থাকলেই সবার সাথে মিশে যাবে। কিন্তু তুমি নাকি আসবে না বলে জেদ দেখাতে, তাই আমিও জোর করিনি। পত্রলেখা মায়ের দিকে তাকিয়েছিল একবার। মায়ের নজর লুকানোতেই যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। মামার কথাই ঠিক, মা চায়নি পত্রলেখা নামক বোঝা তার পিছু পিছু আসুক। পত্র আপু, জারিফ চাচা তোমাকে ডেকেছে, এক্ষুনি যেতে বলল, দেরি করো না। পুষ্পটাকে পত্রলেখার কলম রেখে উঠে আসে। এ বাড়িতে সবার মাঝেই ভদ্রতাবোধ বিরাজমান থাকলেও দুটো মানবের মাঝে সে ন্যূনতম ভদ্রতা দেখতে পায়নি। প্রথম জন পুষ্পের দাদি, যে কিনা অহেতুক চেঁচামেচি করতে পছন্দ করে। পত্রলেখার এই বাড়িতে থাকা নিয়ে বৃদ্ধা ঘন্টায় ঘন্টায় চেঁচিয়ে পুরো বাড়ি এক করে ফেলে। তবে হ্যাঁ, করিম মোল্লা বাড়িতে উপস্থিত থাকলে বুড়ি চুপটি মেরে যায়। আর দ্বিতীয় জন পুষ্পের চাচা জারিফ মোল্লা। লোকটাকে দেখলেই তার গা হীন হয়ে আসে। কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ভয়টা একটু বেশি, কারণ লোকটা অবিবাহিত। তার চেয়েও বেশি ভয়ঙ্কর কথা হলো লোকটা নাকি নারী বিদ্বেষী, মেয়েদের সহ্যই করতে পারে না। কিন্তু তার তা উল্টো মনে হয়, লোকটা নির্ঘাত চরিত্রহীন। সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাবে আর একটু পরপরই হুকুম তালিম করবে, চা পাঠাও। আর সেই চাটা কে নিয়ে যাবে? পত্রলেখা। অদ্ভুত না? পত্রলেখার কাছেও অদ্ভুত লাগে। শুধু পত্রলেখা না, মোল্লা বাড়ির সবার কাছে কেমন বাঁকা চোখে তার দিকে তাকিয়ে থাকে, যা পত্রলেখাকে ভয় পাইয়ে দেয়। চা বানিয়ে পত্রলেখা জারিফ মোল্লার দরজায় করাঘাত করে। ভেতর থেকে পরিশালী গলায় ডাক ভেসে আসে। পত্রলেখা ভেতরে প্রবেশ করে জারিফ মোল্লা রকিং চেয়ারে বসেছিল, হাতে উন্মুক্ত ম্যাগাজিন। চশমা সে চোখে রেখেই পড়েছে সেগুলো। খুব খুশিতে বেশ রাগি রাগি ভাব বিদ্যমান। বয়স খুব করে 27-28, কম করে হলেও হতে পারে। তার কি, পত্রলেখা চা পারে, কিন্তু জারিফ মোল্লা চায়ের কাপ নিল না। ম্যাগাজিন বন্ধ করে পত্রলেখার দিকে মাথা তুলে তাকালো। পাশের বাড়ির ছেলেটার সাথে এত ঢলাঢলি কিসের? বাড়িতে এসেছিস 2 দিনও হয়নি, এর মধ্যেই ভাব জমে গেল। পত্রলেখার চোখ দুটো দপ করে জ্বলে উঠল। হাতের চায়ের কাপটা নড়ে চড়ে উঠল। যারে প্রকোচকে পত্রলেখার দিকে তাকিয়ে ধমকে বলল, কথা বলছিস না কেন?
পত্রলেখার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সত্যিই পড়ে গেল, নাকি ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছিল? জারিফের কোঁচকানো ভ্রু শীতল হলো, মনে পড়ার ভঙ্গিতে বলল, মাই মিস্টেক। তুই তো বোবা, কথা বলতে পারিস না। এটা অবশ্য আমার জন্য ভালোই। কথা বলার দরকার নেই, শুধু শুনবি। যাই হোক, পাশের বাড়ির ছেলেটার সাথে যেন আর না দেখি। ওকে চিনিস তুই? গাঢ় ভাঁজ এবার পত্রলেখার কপালে উদলিত হলো। জারিফ মোল্লা পুনরায় ম্যাগাজিন ধরে বলল, আবারও চা বানিয়ে আন, যা। মোল্লা ম্যাগাজিন থেকে চোখ সরিয়ে পত্রলেখার গমন পথের দিকে তাকাই। পত্রলেখা বেরিয়ে যায়, রান্না করে না গিয়ে সোজা সদর দরজা পেরিয়েই গেল। বাম পাশে দোতলা বাড়িটি সদর দরজা গিয়ে কড়া নাড়ে। দরজা খুলে দেয় এক মধ্যবয়সী মহিলা। পত্রলেখাকে দেখেই ভেতরের মমতা ঠিকরে উঠে আসে। কি ফুটফুটে মেয়ে, তাকালে চোখ ফেরানো যাচ্ছে না। এমনই সৌন্দর্য তার, অথচ মেয়েটা নাকি বোবা। পত্রলেখা চেয়ে ভেতরে আসবে? টুটুল তো বাড়িতে নেই, বন্ধুর সাথে বেরিয়েছে। হামিদা বানু হাসি মুখে জানালো। পত্রলেখার মুখটায় আধার নামে। বাড়ি আসতে নিবে হামিদা বানু পিছু ডেকে বলল, আচ্ছা তুমি কি সত্যি ওর নামের বোন হও?